সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1154তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে লাবিবের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পতিতালয়ে শরীর বিক্রি করে ছেলেকে ডাক্তার বানায় এক হতভাগা মা। এই গল্প বন্ধু এরকম একটা গল্প আমি শাহাদাত আঙ্গুল তুলে আপনাকে নিশ্চিত করে বলতে পারি, গল্প শোনার পরে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কলিজা ফেটে চিৎকার করার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানীর ঢাকার ছেলে ডাক্তার লাবিবের জীবনের বাস্তব গল্পটা আপনারা আমাকে শুনবেন এবং গল্প শেষে লাবিব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লাবিব হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে কোনো এক মধ্যবিত্ত এলাকায় এক বস্তির পাশে ভাড়াটিয়া বাসায় আমার জন্ম হয়। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব বেশি মেধাবী ছিলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম এবং আমি ক্লাসে আমার আম্মা যেখানে আমাকে ভর্তি করায় ওখান থেকে আমার রোল নাম্বার সবসময় 1 ছিল। যথেষ্ট মেধাবী একজন ছাত্র আমি ছিলাম। আমার বাবা পেশায় ছিল একজন ড্রাইভার। আমার বাবা একটা ঔষধ কোম্পানির গাড়ি চালাতো এবং আমার মা যথারীতি ছিল একজন গৃহিণী। কিন্তু আমার মা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী ছিলেন। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে এবং বিয়ে করার পরে এখানে ঘর ভাড়া নিয়ে তারা থাকে। সত্যিকার অর্থে আমি ঠিক এই পর্যন্ত জানি না যে আমাদের গ্রামের বাড়ি কোথায়। গ্রামের বাড়ি নিয়ে কখনোই আব্বা আম্মা কথা বলতো না এবং আমার মনে সবসময় এই প্রশ্নটা জাগতো যে আমার গ্রাম কোথায়। মাঝে মাঝে চিন্তা করতাম যে গ্রামে যাব। শুধু শুনেছিলাম আমার বাবা বলতো ওনার বাড়ি নাকি বরিশাল জেলায়। এইটুকুনি আমি জানতে পারতাম। আমার মায়ের বাড়ি কোথাও ওইটুকু আমি জানি না এবং এই নিয়ে আমার জীবন কাটতে থাকে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার পরিবারের ভিতরে আমি যদিও মেধাবী ছিলাম, ঠিকমতো পড়াশোনা করতাম, কিন্তু একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখতাম যে সবসময় আমার আব্বা আম্মার মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগেই থাকে। মানে এরকম একটা অবস্থা যে ঠিক আমার ছোটোবেলার স্মৃতি যতটুকু মনে আছে আমি ঠিক ততটুকুই বলি। একটা রাতের বেলায় না আমি ঘুমোতে পারতাম না। প্রথমে আমি আমার আব্বা আম্মার সাথেই ঘুমাইতাম। তো রাতের বেলা আমার আব্বা আমার আম্মার সাথে ঝগড়া করতো, আমার আম্মার গায়ে হাত তুলতো, এগুলো আমার চোখের সামনে হতো। তো এই জন্য আমার মা তখন করলো কি, আমাকে ডাইনিং রুমে ঘুমাইতে দিল। মা তখন আর আমাকে আমার আব্বার সাথে ঘুমাইতো না, মা তখন ওই রুমেই ঘুমাইতো, কারণ মায়েরও লজ্জা লাগতো। আমি তো তখন বড়ই হয়েছি, ধরেন আপনার ক্লাস 4-5 পড়ি, এরকম বয়সে। আমি ওরকম বয়স থেকে আমার মনে আছে আর কি। এর আগে তো মনে নেই, এর আগে শুধু এটুকুই মনে আছে যে তারা খুব ঝগড়াঝাটি করতো, এটাই মনে আছে। তো ওই সময়টাতে যাওয়ার পরে দেখতাম কি যে আমার মা প্রতিটা রাতে কান্না করতো। আমার আব্বা খুব আমার মাকে প্রচুর মারতো, মায়ের শব্দ আমি পাশের রুম থেকে পেতাম। তো মনের ভিতরে অনেক কষ্ট লাগতো। একটা সময় কী মনে হতো জানেন, আমি যদি বড় হই, আমি যদি ঠিকমতো পড়াশোনা করতে পারি, আমি যদি একটা ভালো চাকরি পাই, তাহলে আমি আমার মাকে এই দোজক থেকে মুক্ত করে নিয়ে যাব। আমার মাকে আমি এই দোজক থেকে মুক্ত করে নিয়ে আমার মাকে নিয়ে আমি আলাদা থাকবো। আমার মাও সবসময় আমাকে এটা বলতো, তুই অনেক মেধাবী মাশাআল্লাহ, তুই যদি ঠিকমতো পড়াশোনা করতে পারিস তাহলে তোর বাপের ওই নির্যাতন থেকে একটা সময় আমি রক্ষা পাবো। একটা সময় ওই নির্যাতন থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে। তুই আমার সন্তান, তুই ঠিকমতো পড়াশোনা কর, তুই যদি ভালো রেজাল্ট করিস, পড়াশোনা করিস, তাহলে তুই একদিন মাকে এখান থেকে বের করে নিয়ে যাবি। এই স্বপ্নটাই বুকে লালন করে আমি পড়াশোনা করতেছিলাম। এমন করতে করতে আমি তখন ক্লাস 5 পড়ি। আমার সামনে হচ্ছে বৃত্তি পরীক্ষা, আমি বৃত্তি পরীক্ষা দিব, এই জন্য রাত জেগে পড়াশোনা করি। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম যে ঠিকঠাক মতো পড়াশোনা করতেছি। তো একদিন রাতে ওই দিন প্রায় মধ্যরাতের দিকে আমার আব্বা বাসায় আসছে। তো আব্বা কিন্তু বেশিরভাগ সময় নেশা করে আসতো। আমার আম্মুর সাথে যে ঝগড়াটা লাগতো না, ঝগড়ার সবচেয়ে বড় কারণ ছিল আব্বুর নেশা। আব্বু যে টাকা ইনকাম করতো, অনেক বেশি টাকা কিন্তু আব্বা ইনকাম করতো। ওষুধ কোম্পানির ড্রাইভার ছিল, বিভিন্নভাবে বৈধ অবৈধভাবে অনেক টাকা আব্বা ইনকাম করতো। কিন্তু দেখা যায় আমার আব্বা তার বেশিরভাগ টাকায় ওই নেশার পিছনে ব্যয় করতো। কেন আব্বা নেশা করতো এইটা আম্মা মেনে নিতে পারতো না। আর মেনে নিতে পারতো না বলে আমার আম্মার সাথে আমার আব্বার প্রতিটা রাতের বেলায় যেন এক যুদ্ধ হতো। যাই হোক, ওই দিন রাতের বেলায় আমার আব্বা তখন ঘরে আসে এবং ঘরে আসার পরে আমি তখন দরজা খুলে দিই এবং খুলে দেওয়ার পরে আমি আমার বাবার গা থেকে অনেক খারাপ গন্ধ পেয়েছি, অনেক নেশার গন্ধ পেয়েছি। এবং গন্ধ পাওয়ার পরে
আমি বুঝছি যে আমার আব্বা ভিতরে গেলে আমার আম্মার সাথে ঝগড়া করবে। আমি আব্বারে বললাম যে, "আব্বা, আপনি আজকে আমার সাথে শুয়ে যান, আমার সাথে শোন।" এটা বলাতে আব্বা খুব রেগে গেল, মানে খুব খারাপ ভাষায় রেগে গেল এবং রেগে গিয়ে আমাকে 2-1টা গালি দিয়ে বসলো। গালি দিয়ে আমার আব্বা তখন ভিতরের রুমে দিয়ে গেল এবং ভিতরের রুমে যাওয়ার পর আব্বা দরজা আটকাই দিল এবং দরজাটা আটকানোর প্রায় 5 মিনিট পরেই প্রতিদিনের মতো আবার শুরু হয়ে গেল সেই মারামারি এবং মারামারি ঝগড়াঝাটি। বাট ওই দিনের মারামারিটা না ভাই একটু অন্যরকম ছিল, বাকি দিনের মতো না। ওই দিনে আমার মাকে একটু অন্যভাবে মনে হয় আমার আব্বা মারতেছিল, কারণ আমার মায়ের আর্তনাদ কষ্ট, বাঁচাও বাঁচাও এরকম করে 2-3 বার আমার নাম ধরেও ডাকে যে, লাবিব লাবিব, আমারে বাঁচা, আমারে মেরে ফেল, আমারে বাঁচা। কিন্তু মায়ের ওই আর্তনাদের শব্দ শুনতে পেলেও আমি দরজা ধাক্কাচ্ছিলাম দরজা খোলার জন্য, কিন্তু ভিতর থেকে দরজাটা লাগানো। আমার আব্বা দরজা খোলে না। বেশ কিছুক্ষণ পরে আমার আম্মা আর কোনো শব্দ করে না, মানে আম্মা আর কোনো কথা বলে না। আমি তখন দরজা ধাক্কাইতে আসি, আব্বা তখন আর দরজা খোলে না। আমি তখন বললাম, "ও আব্বা, আম্মা কথা বলে না কেন, দরজা খোলেন।" এই বলাতে আব্বা তখন ভিতরের রুম থেকে আমাকে খুব খারাপ ভাষায় একটা গালি দেয় এবং গালি দেওয়ার পর আমি মনে করছি আম্মা মনে হয় মাইকটা আর কি ঘুমিয়ে পড়ছে। এইটা মনে করে আমিও তখন ঘুমিয়ে গেছি, মানে আমিও তখন শুয়ে গেছি, আর ডাকাডাকি করলাম না। এবং শুয়ে যাওয়ার পরে আমার যখন ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর আমার ঘুম ভাঙছে, আমি আম্মাকে ডাকবো, আমার তো স্কুলে যাইতে হবে। তো আমার ওই ব্যাগ টোক মানে বইপত্র সবই আব্বার রুমে, আমার রুমে কিছুই নেই। তো আমি তখন আমার আম্মার রুমের দিকে যাব এবং আম্মার রুমে যাওয়ার আগেই দেখলাম যে আম্মার রুমের দরজাটা না ভাই খোলা। মায়ের রুমের দরজাটা খোলা দেখে আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, মা রাতের বেলায় কি দরজা লাগায় ঘুমায় নাই? আবার মনে হলো কি রে, আব্বাকে তো আমি বারবার বলছি দরজা খোলার জন্য, আব্বা তো দরজা খুললো না, দরজা তো লাগানোই ছিল। এবং আমি এই দরজাটা খোলা দেখে ভিতরে ঢুকলাম এবং ঢুকে দেখি আমার মা শুয়ে আছে, একদম কাঁথা গায়ে দিয়ে খুব সুন্দর করে শুয়ে আছে, আব্বু নাই। আব্বু যখন নাই, পরে আমি ডাকাডাকি করলাম বাথরুমের মানে ওয়াশরুমের দিকে গেলাম যে আব্বু ওখানে আছে কিনা। আব্বু তো সকালবেলা মানে গোসল করে বেরিয়ে যায় ড্রাইভিংয়ের জন্য। তো ওইখানে গিয়ে দেখি যে আব্বু ওয়াশরুমে নাই এবং ওয়াশরুমে না থাকার পর আমি মারে ডাকতেছি, "ও মা, মা গো, ও মা, ও মা উঠো।" অনেকবার ধরে ডাকতেছি কিন্তু মা না উঠে না, কোনো শব্দ করে না। এবং যখন কোনো শব্দ করে না তখন আমি বাসা থেকে বের হইলাম এবং বের হওয়ার পরে পাশের বাসার এক আমার পরিচিত এক মানে কাকি ছিল আর কি, মানে আমাদের পাশাপাশি বাসা। উনি আবার মাঝে মাঝে আমার আম্মুর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে উনি আসতো আমাদের ঘরে। ওনার গিয়ে ডাক দিয়ে বললাম, "কাকি, রাতে আমার আব্বা আম্মা মারামারি করছে, এখন যে আমার আব্বা কথা বলে না, আমার আম্মা কথা বলে না।" এরপরে উনি আসছে আমার রুমে এবং আইসা উনি আম্মার কাছে গেল এবং আম্মার কাছে গিয়ে উনি আম্মারে 2টা ডাক দিয়ে উনি তখন কান্না করতে শুরু করলো। যখন কান্না করতে শুরু করলো আমি বললাম, "কী ব্যাপার কাকি, কান্না করতেছেন কেন?" উনি বলে, "তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে।" এটা বলাতে আমি তখন মানে আমার মা মারা গেছে, মানে মারা যায় জিনিসটা বুঝি ভাই, ছোট মানুষ তো। কিন্তু মারা গেলে যে একটা মানুষ সারা জীবনের জন্য ছেড়ে চলে যায় এটা বুঝি না। তো মারা গেছে কথাটা শুনে এবং আমার ওই কাকি তখন ঘর থেকে বেরোলো এবং বের হয়ে বাড়িওয়ালাকে ডাকলো। বাড়িওয়ালি বা তখন আশেপাশের রুমের যারা ছিল তারা তখন সবাই দৌড়ে আসলো এবং এসে দেখলো খাটের উপরে আমার মায়ের মরা ওই নিথর দেহটা পড়ে আছে। সবাই তখন কান্নাকাটি করতেছিল এবং একটা পর্যায়ে পুলিশে কল করা হলো। তখন পুলিশ আসছে, এসে পুলিশ লাশ নিয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করলো, "তোমার আব্বার কোনো ঠিকানা তুমি জানো?" আমি বললাম যে না। পরে আমার স্কুলের আইডি কার্ড নিল, আমার স্কুলের অ্যাড্রেস নিল এবং নেওয়ার পর আমারে বললো যে কি হয়েছিল। আমি তখন বললাম যে এই ঘটনা, ওই রাতে ঘটে যাওয়া পুরোটা ঘটনা আমি তখন ওই পুলিশের কাছে আপনার বললাম এবং বলার পরে পুলিশ তখন এইগুলা লিপিবদ্ধ করলো, তারা লিখলো এবং লিখে আমারে বলে, "তুমি নাম লিখতে পারো?" আমি বললাম পারি। বলে, "এখানে নাম লেখো।" পরে আমি ওই জায়গার ভিতরে নাম লিখে দিয়েছি এবং লেখা দেওয়ার পরে আমার মাকে তখন নিয়ে যাচ্ছে। আমি তখন বলি, "আমার মারে কোথায় নিয়ে যায়, মানে কোথায় নিয়ে যাচ্ছেন?" পুলিশ তখন বলে, "তোমার আম্মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি।" তো এইটুকু আমার মনে আছে এবং আমাকে তখন পুলিশ সাথে করে থানাতে নিয়ে যায়। আমাকে থানাতে নিয়ে যায় এবং আমার ওই আম্মার দেহ হসপিটালে নিয়ে যায়। সারাটা দিন আমি থানার মধ্যে ছিলাম। থানায় অনেক মহিলা পুলিশ আছে, ওরা আমাকে এটা ওইটা খাওয়াইতেছে, ওদের সাথে খাচ্ছি, ওখানে বসে আছি। এরকম করতে করতে বিকেলবেলা ওরা মানে বিকেল বলতে আপনার প্রায় মাগরিবের সময় আমারে বলতেছে যে, আমারে বলে, "লাবিব হোসেন, তুমি কি তোমার আম্মার গ্রামের বাড়িতে যাবা?" আমরা এটা বলে। তাই আমি বললাম, "আমি তো আমার আম্মার গ্রামের বাড়ি চিনি না, আমার গ্রামের বাড়ি চিনি না।" এরই মাঝে আরেকটা পুলিশ তখন হঠাৎ করে কি যেন ওনাকে বলল, মানে যতটুকুন বললো আমার মানে এটুকুন আমার মনে আছে যে এরকম বললো যে ছেলেরে দিলে তার বাবারে ধরা যাবে না, এরকম একটা কথা বলছে। হ্যাঁ, এটা বলার পরে পুলিশ তখন আর আমাকে আমার ওই আম্মার বাপের বাড়িতে মানে আমার নানুর বাড়িতে আমার আর পাঠাইলো না, আমার মায়ের লাস্টটায় পাঠাই দিল আমার নানা নানির কাছে বা যারা আসছে তাদের কাছে। কিন্তু কারা আসছে ওটা কিন্তু আমি জানি না কারা আসছে, শুধু এটুকুই জানতে পারি
পুলিশ আমাকে বলে আমার আম্মা লাশ নেওয়ার জন্য আসছে। পরে আমার আম্মা লাশ নিয়ে গেল, রাত পর্যন্ত আমি ওখানে ছিলাম। মধ্যরাতের পরে আমাকে তখন তারা করলো কি, ওই ইয়েতে পাঠাইছে, আপনার বাড়িওয়ালার ঘরে পাঠাই দিছে। এবং বাড়িওয়ালার ঘরে পাঠাইয়া তারা তখন পুলিশ কী করলো, মানে আমাদের ওই বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পুলিশ দাঁড়ায় আছে, আমি দেখছি ঘরের সামনে দাঁড়াইছে, ওখানে দাঁড়াইছে। মানে এখন বুঝতে পারতাম, মানে এখন বুঝতে পারতেছি আর কি, তখন তো বুঝতাম না। এখন বুঝতেছি মূলত আমার আব্বাকে ধরার জন্যই তারা আমাকে দিয়ে একটা ফাঁদ পাচ্ছে। তা আমার আব্বা কিন্তু আর আসলো না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। এভাবে প্রায় 3 দিন 4 দিনের মতো ওই পুলিশ প্রতি রাতে দিনে মিলিয়ে বিভিন্ন ছদ্মবেশে পাহারা দিত ওই বাড়ির আশেপাশে। আমার আব্বা আমাকে নেওয়ার জন্য আসে কিনা, আমাকে নিতে আসে কিনা, এবং নিতে আসলেই পুলিশ আমার বাবাকে ধরবে। কিন্তু আমার বাবা আমার খোঁজ খবর নেওয়ার জন্য আর এখানে আসলো না। দিন পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়, আমি একইভাবে ওখানে পড়ে আছি। এমন করতে করতে একটা সময় পুলিশ ওই পাহারা দেওয়া বন্ধ করে দিল। পুলিশ পাহারা আর দিচ্ছে না। আমি তখন ওই বাড়িওয়ালার কাছেই পড়ে আসি, এবং একটা পর্যায়ে কি বলবো, লজ্জার কথা, মানে বলতে চাই না, শুধু এটুকুনি বলি, ওই বাড়িওয়ালা অনেক হুজুর টাইপের একজন লোক ছিলেন। তিনি দাড়ি টুপি ছিল, একজন মানে আল্লাহওয়ালা একটা লোক দেখলে মনে হয়। এইরকম একটা লোক আমার সাথে ভাই এমন কিছু কাজ করতো যেটা আমি বলতে চাই না। এই ধরনের কাজগুলো, এই ধরনের নোংরা কাজগুলো আমার সাথে করতো। 1 দিন 2 দিন করার পরে আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়, এবং ঠিকমতো খাবার দিত না। উনি আমার দিয়ে অনেক কাজ করাইতো, এবং প্রতি রাতে আমার উপরে এই বর্বর নির্যাতন করতো। একটা পর্যায়ে সহ্য করতে না পেরে আমি তখন চিন্তা করলাম যে আমি এই বাসা থেকে চলে যাব, আমি এই বাসায় আর থাকবো না। একদিন হলো কি, আমি রাতের বেলায় আপনার 8টা 8:30টার দিকে আমি তখন ওই বাসা থেকে বেরিয়ে যাই। ক্লাস 5-এ পড়া একটা ছাত্র আমি। ক্লাস 5-এ পড়ে শুধু আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, পড়াশোনা টোটালি বন্ধ। আমি ওই বাসা থেকে পালিয়ে চলে যাই, এবং বাসা থেকে পালিয়ে আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে ফারবেজ। আমরা একসাথেই পড়াশোনা করতাম, একই ক্লাসে পড়তাম। ফারবেজের বাসাটা আমি চিনতাম, ওর বাসাটা আমি চিনি। তো ওর বাসা আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছিলাম। ওর মা আছে আপনার ফারুল আন্টি, ওর মা আমাকে আবার অনেক আদর করতো, মানে অনেক আদর করতো। যখন ওনার বাসায় যেতাম আমাকে খাবার দাবার খাওয়াইতো, আদর করতো। এবং একটা পর্যায়ে আমি তখন ওই রাতের বেলায় আমার ওই বন্ধু ফারবেজের বাসায় চলে যাই, এবং বাসায় গেলে পরে ফারবেজের দরজা নক করলে ফারবেজ দরজা খোলে। ও তো আমাকে দেখে বলে, কিরে তুই এতদিন পরে, তোর কী হয়েছে? এমনি স্কুলে জানাজানি হয়েছে, আমার আম্মা মারা গেছে, স্কুলে নাকি এটা জানাজানি হয়েছে। এবং আমার বলে, শুনছি তোর আম্মু মারা গেছে, তা তুই এত রাতের বেলায়? আমি তখন কান্না করতেছি, ঘরের দরজায় দাঁড়িয়ে কান্না করতেছি। ও আমার বলে, আয় আয় ভিতরে আয়। আমি বললাম, না ভিতরে যাব না। বলে, আরে আয় ভিতরে আয়। এবার ওর মা আসছে, ওর মা আইসা আমাকে হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেছে, এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাকে সোফাতে বসাইছে। বসে ওর আম্মা আমাকে জিজ্ঞেস করতেছে, লাবিব কী হয়েছে তোমার? ওর মা তো আমাকে খুব ভালো করেই চিনতো। আমি তখন কিছু বলি না, বলে কি হয়েছে তোমার বলো তো? আমি বলে, আন্টি বললে কি আপনি আমাকে পুলিশে দিয়ে দিবেন? মানে আমি মনে করতাম যে আমার এই মতো পুলিশে দিয়ে দিবে। কেন বলতাম জানেন? ওই বাড়িওয়ালার বাসায় যখন কাজ করতাম না, কাজ করার সময় উনি আমাকে প্রচুর কাজ করাইতো। তা আমি কাজ করতাম, এবং উনি আমার সাথে যখন খারাপ কিছু করার চেষ্টা করতো, তা আমারে বলতো যে তুই যদি বলে দেস কাউরে, আমি কিন্তু তোরে পুলিশে দিয়ে দিব। এটা বলতো যে আমি কিন্তু তোরে পুলিশে ধরাই দিব যদি তুই কিছু বলিস। তা আমি এই জন্য কারো কাছে বলতাম না, কারো কাছে বললেও ভয় পাইতাম যে পুলিশে বলে দেয় কিনা। পরে আমি ওনারে বলি যে আমি যদি আপনার কাছে বলি আপনি পুলিশে বলে দিবেন? বলে, না আমি পুলিশকে বলবো না, তুমি বলো। এরপর আমি ইনিয়ে বিনিয়ে যা যা হয়েছিল সব কিছু ওনার কাছে কান্না করতে করতে বলি, এবং কান্না করতে বলার পরে একটা পর্যায়ে মানুষটা আমাকে মমতাময়ী মায়ের মতো আমাকে বুকে ঝরাইয়া ধরে তিনি নিজেও কান্না করে দেয়। কান্না করে বলে, লাবিব তোমার মা মারা যায়নি, এই যে আমি তোমার মা, আজকে তুমি আমাদের বাসায় থাকবা, তুমি আজকে থেকে ফারবেজের সাথে থাকবা, ফারবেজের সাথে তুমি যে স্কুলে যাইতা ওই স্কুলে যাবা, এখানেই তুমি থাকবা। তো আমি বললাম যে না, আমি আর পড়াশোনা করবো না, আমি কাজ করব, আমার মায়ের আমি খুঁজে বের করব। আমি তখনও জানি না যে মা মাটি হয়ে গেছে, মা আর কখনো ফিরে আসবে না। পরে আমার বলে, তা আমি তো তোমার মা, তুমি আমার সাথে থাকবা। এই করেই না আমার একটা নতুন জীবন শুরু হয় ভাই। এরপরে বন্ধু ফারবেজের বাসায় আমি তখন থাকতে শুরু করি, এবং পুনরায় আমি আবারও বৃত্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেই, এবং একটা পর্যায়ে আমি বৃত্তি পরীক্ষা দিই। ফারবেজ বৃত্তি পায় না, কিন্তু আমি বৃত্তি পাই। ক্লাস 5-এ বৃত্তি পাই, এবং এরই মাঝে আমার ওই স্কুলে অনেক দিন পুলিশ আসছিল, এবং পুলিশ এসে ওনার সাথে কথা বলতো, মানে আমার ওই আন্টির সাথে, পারুল আন্টির সাথে কথা বলতো। যদি আমি ওনাকে মা ডাকতাম, উনি আমাকে বললো তুমি আমাকে মা ডাকো। পরে আমি ওনাকে মা ডাকতাম, তো ওনার সাথে পুলিশে এসে কথা বলছে যে আমার আব্বার বিষয়ে কথা বলতো, এটা ওইটা কথা বলতো। পুলিশ ওনার সাথে অনেক কথাবার্তা বলতো। মাঝে মাঝে পুলিশ আসতো এবং পুলিশ এসে কথা বলতো। আমি এই কথাবার্তা শুনতাম না খুব একটাও, মাঝে মাঝে শুনতামও। এরকম করে ক্লাস 5-এর বৃত্তি পাই, এবং আমি ক্লাস 6-এ ভর্তি হই। ক্লাস 6-এ যখন ভর্তি হই,
ক্লাস 6-এর প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে একটা ঘটনা ঘটে। প্রথম সাময়িক পরীক্ষাটা দেওয়ার পরে হঠাৎ করে আন্টি পারুল আন্টি খুব কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে, কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। আগে যেরকমটা ছিল এরকমটা না, একটু অন্যরকম হয়ে যায়, একটু কান্নাকাটি করে, কেমন যেন ওনার ভিতরে একটা ভয়ভীতি কাজ করে। তখন আমরা ক্লাস 6-এ পড়ি। তো পরে যখন কান্নাকাটি করে এরকম একটা অবস্থা হয়, আমি পরে জানতে পারি যে আমার বন্ধু ফারবেজ আমাকে বলে ফারবেজকে নাকি ওর বাবা নিয়ে যাবে। তো ফারবেজকে ওর বাবা নিয়ে যাবে এটুকুন বলে, এই জন্য উনি কান্নাকাটি করে। এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি দেখতাম যে ওনাদের বাসায় পুলিশ আসে। তখন আর আমার বিষয় নিয়ে আসে না, ফারবেজের বিষয় নিয়ে আসে, ফারবেজকে নিয়ে যাবে। এবং সেই মুহূর্তে আমি একটা নতুন খবর জানতে পারি, যেটা আমি আগে জানতাম না। আমি জানতে পারি এই ফারবেজের মা পারুল আন্টি, উনি মূলত উনি একজন লোককে বিয়ে করে, সেই লোকটা ইউরোপের কোনো একটা দেশে থাকতো। এবং ইউরোপের কোনো একটা দেশে থাকার পরে ওই লোকটা তখন কি করে, ওনাকে বিয়ে করে ইউরোপে চলে যায়, বা মিডল ইস্টে কোনো দেশ থেকে মেবি ইউরোপে যায়। এবং ইউরোপে যাওয়ার পরে এই লোকটা দেশে আসে না। তখন যে ফারবেজের যে দাদা দাদি আছে, তারা প্রচুর পরিমাণে ফারবেজের মায়ের উপরে নির্যাতন করতো। এবং ফারবেজের যে কাকা আছে, সেই কাকাও নাকি ফারবেজের আম্মুর সাথে পারুল আন্টির সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করে। এবং যার জন্য পারুল আন্টি লাস্ট পর্যন্ত ওইখান থেকে ইজ্জত বাঁচাতে, জীবন বাঁচাতে এই ফারবেজকে নিয়ে উনি গ্রাম থেকে পালিয়ে চলে আসে। তো উনি অনেকবার বলছিল যে বাড়ি ছিল রাজশাহীতে। তো উনি অনেকবার ওনার স্বামীর কাছে কমপ্লেন করছিল যে আমার জামাই তোমার ছোট ভাই এগুলো করে, তোমার আব্বা আম্মা এগুলো করে। কিন্তু ওনার এসব কথার কোনো মূল্য দিত না। ওনার ওই হাজব্যান্ড যিনি বিদেশে থাকতো, তিনি এইসব কথার কোনো মূল্য দিত না, বা এইসব কথা উনি শুনতো না। একটা পর্যায়ে এই মহিলা বাধ্য হয়ে নিজের সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে রাজধানী ঢাকায় চলে আসে। এবং রাজধানী ঢাকায় এসে তিনি গার্মেন্টসে চাকরি নেয়, গার্মেন্টসে চাকরি করে। তো এই লোক বহু বছর পরে ইতালি থেকে আসছে, বিদেশ থেকে আসছে, এবং আসার পরে সে তার সন্তানকে নিয়ে যাবে। সে আইনের আশ্রয় নিয়েছে, প্রশাসনকে জানাইছে, এবং প্রশাসনিকভাবে এটা একটা মামলাধীন অবস্থা চলে গেছে। সেখান থেকে ফারবেজকে ফিরিয়ে দেওয়ার জন্য তার বাবার কাছে কোর্ট থেকে রায় আসছে। এবং সেই রায় অনুযায়ী একদিন সত্যি সত্যি বাসায় পুলিশ এসে আমাদের সামনে থেকে, পারুল আন্টির সামনে থেকে পারভেজকে পুলিশ জোর করে মনে হয় কিডন্যাপ করে বাসা থেকে নিয়ে যায়। এবং ফারবেজকে নিয়ে যাওয়ার পরে পারুল আন্টি তখন আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। আমি বললাম যে আন্টি কান্না করবেন না, কান্না করেন না। পরে উনি আমাকে অনেক আদর করে, আমাকে জড়িয়ে ধরে। একদিন যখন উনি আমাকে বলছিল যে তোমার মা না থাকলে কী হয়েছে, আমি তো আছি, আজকে থেকে আমি তোমার মা, ঠিক সেদিন একইভাবে আমি ওনাকে কান্না করে করে বলি, আপনি না বলছিলেন যে ফারবেজ না থাকলে কী হয়েছে, আমি তো আছি, আমি আপনার সন্তান, আজকে থেকে আমি আপনাকে মা ডাকবো, আমি তো আপনাকে মা ডাকি, আমি আপনাকে আরও মা ডাকবো, আপনি আমার মা, আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। উনি আমাকে তখন বুকে জড়িয়ে ধরে নিজের সন্তানের মতো করে আমাকে আদর যত্ন আর ভালোবাসতে থাকে। তখন আমার সময়গুলো ওনার সাথে কাটতেছিল, আমি ওনার সাথে থাকতাম, উনি আমাকে স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে আনতো, তিনি গার্মেন্টসে চাকরি করতো। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ আমার সময়গুলো সামনে দিকে পার হইতে আছে। তো ক্লাস 5-6 শেষ করলাম, 7 শেষ করলাম, 8-এর লাস্টের বছরে এই পর্যন্ত কিন্তু আমার আব্বা আম্মার সাথে, আমার মা তো মারাই গেল, বাট আমার বাবা আমার কোনো খবর নিতে আসে নাই, বা আমার ওই জীবনটা ওখানেই, ওনার কাছেই জীবনটা আমার রয়ে গেল। পরিবারের আর কোনো মানুষের খোঁজখবর পেলাম না, আর কোনো মানুষের কোনো ঠিকানাই পেলাম না। উনি আমাকে তখন নিজের সন্তানের মতো করে, ফারবেজের মতো করেই উনি আমাকে তখন কোলে পিঠে করে মানুষ করতেছে, বড় করতেছে, পড়াশোনা করাইতেছে, খাওয়াইতেছে। ওনার উপরে আমি তখন পরিপূর্ণভাবে ডিপেন্ড হয়ে গেলাম। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি যখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 8-এর লাস্টের বর্ষে আবার হঠাৎ করে আমি বাথরুমে যেতে পারতাম না, পায়খানা করতে পারতাম না, আমার পেটে প্রচণ্ড ব্যথা হতো এবং পেট অনেক ফুলে থাকতো। আমি বুঝতে পারতাম যে আমার সম্ভবত কিছু একটা হয়েছে। এবং তিনি তখন আমাকে হসপিটালে নিয়ে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মা, আমি ওই পারুল আন্টিকে মা বলেই সম্বোধন করি, ওই মা। এবং নিয়ে যাওয়ার পরে সেখানেই আমি জানতে পারি যে আমার একটা রোগ হয়েছে, এবং এই রোগের চিকিৎসার জন্য মোটামুটি কিছু টাকারও প্রয়োজন, মোটা অঙ্কের কিছু টাকার প্রয়োজন। এবং ওই মুহূর্তে আমার ওই মা তখন টাকার সন্ধানের জন্য পাগল হয়ে যায়, বিভিন্ন জায়গায় টাকা চায়, কিন্তু আসলে ওনাকে কেউ টাকা দেয় না। উনি একজন গার্মেন্টসের ওয়ার্কার, একজন গার্মেন্টসের অপারেটরকে তো আসলে অত টাকা কেউ দিত না। আমি শুনেছিলাম আমার ওই চিকিৎসা করতে নাকি প্রায় 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা লাগবে। এবং কি হয়েছে আল্লাহ ভালো জানে, ওই সময় উনি শুধু আমাকে এটাই বলছে যে আমার একটা রোগ হয়েছে, এটা চিকিৎসা করতে টাকা লাগবে। তো এরকম করতে করতে আমার যে বাড়িওয়ালা ছিল, আমরা যে বাসা আমার আম্মু মারা যায়, ওই বাড়িওয়ালার কাছে পর্যন্ত উনি যায়, আমাকে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে বাড়িওয়ালা বলে, হ্যাঁ আমার আব্বা নাকি 2-3 বার আসছিল, আমার আব্বা 2-3 বার, এর আগে কিন্তু উনি আমাকে আর কখনোই ওখানে নেয় নাই, বাড়িওয়ালার বাড়িতে আর নেয় নাই। এবং আজকে এত বছর পরে ওই বাড়িওয়ালার বাসা আমাকে নিয়ে যায়।
এবং নিয়ে যাওয়ার পরে বলে যে ওর আব্বা আসছিল কিনা। বলে হ্যাঁ, ওর আব্বা 2-3 বার আসছিল, আমাকে জিজ্ঞেস করছিল যে লাবিব কোথায়। আমি তো জানি না ও কোথায় চলে গেছে, এখন কোন জায়গায় গেছে তা তো জানি না। ওর আব্বা অনেকদিন এসে ঘোরাফেরা করে আবার চলে গেছে। আজকে বেশ কয়েক বছর হয়ে গেল ও আর এখন এই জায়গায় আসে না। পরে আন্টি মানে আমার ওই মা বলতেছে যে ঠিক আছে, আপনি আমার বাসার অ্যাড্রেসটা রাখেন, বাসার ঠিকানাটা রাখেন, যদি লাবিবের বাবা কখনো আসে তাহলে ওই বাসায় আপনি আসতে বললেন। এই কথা বলে ঠিকানা দিয়ে উনি চলে আসলো, কিন্তু আমার আব্বা আর আমাকে দেখতে আসলো না, বা আমার আব্বার আর কোনো খবর পেলাম না। এরপরে উনি জানি কিভাবে টাকা ম্যানেজ করে, এবং টাকা ম্যানেজ করে পরে একটা পর্যায়ে তিনি আমার চিকিৎসা করে, এবং ওনার ওই চিকিৎসায় আমি মোটামুটি সুস্থ হই, ভালো হই। আমি আবারও পড়াশোনা করতে শুরু করি, এবং এক পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করি। আমার পড়াশোনা আমি জানি না যে কেন, আমি কিন্তু খুব বেশি পড়াশোনা করতাম না, মাঝে মাঝে পড়াশোনা করতাম, এবং বেশিরভাগ সময় আমি কান্নাকাটি করতাম। আমার আব্বুরকে মিস করতাম, আমার মরে যাওয়া মায়ের কথা মনে হতো, ফারবেজকে মনে হতো। এবং আমি এটুকুন জানতে পারি পরে নাকি ফারবেজকে বিদেশে নিয়ে চলে গেছে, মানে ওর বাবা নতুন করে আবার বিয়ে করে ওই মা সহ, মানে ওর ওই সৎমা সহ ফারবেজকে বিদেশে নিয়ে যায়। তো ফারবেজের মা আর ফারবেজের সাথে কোনো যোগাযোগ করে নাই, বা ফারবেজও আর ফারবেজের আম্মুর সাথে কোনো যোগাযোগ রাখে নাই, ওর মতো করে চলে গেছে। তো এখানে আমি তখন ওনার কাছে বড় হচ্ছিলাম। একটা পর্যায়ে দেখা গেল এরকম করে এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি রেজাল্টও আমার মাশাআল্লাহ অত্যাধিক ভালো হলো, এবং এসএসসি রেজাল্ট আউট হওয়ার পর আমি তখন কলেজে ভর্তি হই, ঢাকা শহরের একটা কলেজে ভর্তি হই। এবং কলেজে যখন আমি পড়ি না, তার পাশাপাশি কিন্তু আমি টিউশনি করতাম, এবং টিউশনি করে নিজের টাকাও আমি ম্যানেজ করতাম, আবার আমার মাকেও আমি টুকিটাকি টাকা পয়সা দিতাম। এরকম করতে করতে আমি ইন্টারমিডিয়েট শেষ করার পরে আমি মেডিকেলে ভর্তি হব, এরকম একটা স্বপ্ন দেখি। তো আমার যেহেতু মেধাশক্তি মোটামুটি ভালো ছিল, আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলে পরে আমি একটা ভালো মেডিকেলে, একটা সরকারি মেডিকেলে আমি তখন ভর্তি হওয়ার সুযোগ পাই। একটা সরকারি মেডিকেলে আমি ভর্তি পরীক্ষাতে এবং আমি সেখানে উত্তীর্ণ হই। তো সরকারি মেডিকেল হলে পরেও না, মেডিকেলে পড়তে মোটামুটি টাকা পয়সার প্রয়োজন হয়, হোক সেটা সরকারি আর হোক সেটা বেসরকারি। তো এখনও ওই মেডিকেলে পড়াশোনা করতে হলে অনেক বেশি টাকা লাগবে, আর আমি মেডিকেলে পড়া অবস্থায় অন্য কোনো দিক থেকে আসলে ওভাবে টাকা ইনকাম করার কোনো অপশন আমার কাছে নাই, যে আমি অন্য কোনো দিক থেকে মোটামুটি কিছু টাকা ইনকাম করব। বা মেডিকেলের পড়াশোনা অনেক বেশি চাপ ছিল, যারা মেডিকেল স্টুডেন্ট তারাই বুঝবে, দিনরাত মিলিয়ে পড়া লাগে, এবং এভাবেই পড়ে এরপরে আবার টিউশনি করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আমার মা আমাকে বলল যে একটা কাজ করো এই লাবিব, তোর আর মানে টিউশনি করা লাগবে না, তুই পড়াশোনা কর। আমি তখন বললাম যে মা, এত টাকা মানে খরচ, তোমার বাসার খরচ, আমার এখানকার খরচ, তো আমি তো হোস্টেলে থাকতে হবে, হোস্টেলে থেকে পড়বো, তো এইগুলো আসলে কীভাবে ম্যানেজ করবা? আমার আম্মা বলে সমস্যা নাই, আল্লাহ একদিক দিয়ে না একদিক দিয়ে ম্যানেজ করাই দিবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে, তুই টেনশন করিস না, তুই ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আম্মু সব টাকা ব্যবস্থা করব। এরপরে আমি ওই আমার মায়ের উপরে পড়ে আসি, তিনি সব টাকা ব্যবস্থা করে, আমি তখন পড়াশোনা করি। এরকম করে আমি প্রথম সেমিস্টারে পরীক্ষা দিই, এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে থার্ড সেমিস্টারে এলে পরে দেখা গেলো যে আমাদের এখানে মানে যে স্টুডেন্টগুলো ছিল বা যারা ছিল, এখানে একটা অনুষ্ঠান করা হয়, আমাদের একজন প্রফেসর ছিলেন, ওই প্রফেসরের উদ্যোগে একটা অনুষ্ঠান করা হয়, এবং ওই অনুষ্ঠানের ভিতরে তখন বিভিন্ন স্টুডেন্টদের লাইফ স্টোরি বা বিভিন্ন স্টুডেন্টদের জীবন নিয়ে অনেক আলোচনা, অনেক কথাবার্তা হয় ওই মেডিকেলের। তো ওই মেডিকেলে গেলে পরে আমি তখন মাইক্রোফোনে আমার জীবনে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, আমি এগুলোর একটা বর্ণনা দিই, যে আমার মাকে কীভাবে আমার আব্বা মেরেছে, আমার মা কীভাবে মারা গেল। এরপরে আমি ঠিক এতক্ষণ পর্যন্ত আপনার কাছে যা বলেছি, এই কথাগুলি আমি সংক্ষেপ করে আমার একটা অনুষ্ঠানের মধ্যে আমি বলি, এবং আমার এই অনুষ্ঠানের এই কথাগুলো বলার পরে প্রতিটা মানুষ কান্না করে, প্রতিটা স্টুডেন্ট কান্না করে, শিক্ষক যারা ছিল ইনারা কান্না করে, এবং সবাই মোটামুটি আমার প্রতি সবাই কিন্তু জানতো না আমার এই ভিতরের বিষয়টা, আমার ভিতরে লুকিয়ে থাকার এই বিষয়টা কেউ জানতো না। এখন যখন সবাই জানতে পারছে যে আমার জীবনে এইরকম একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা আছে এবং আমি এইরকমভাবে উঠে আসছি, এটা জানার পরে সবাই তখন আমাকে জড়িয়ে ধরে ওই অনুষ্ঠানের মধ্যেই, এবং জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এবং এরপর থেকে দেখা গেল যে প্রত্যেকে আমার প্রতি না এক অন্য রকমের মায়া দেখাচ্ছে, সবাই আমাকে অনেক ভালোবাসতেছে, এবং সবাই আমাকে নিয়ে খুব আলোলে ধুলোলে, মানে আমাকে অনেক করতেছে, হেল্প করতেছে। তো কোনো বন্ধু আমাকে নাস্তা কিনে দিচ্ছে, কোনো বন্ধু আমাকে টাকা দিচ্ছে, মানে এভাবে অনেকে আমাকে সহযোগিতা করে। তো এগুলো না আমার আসলে খুব বেশি একটা প্রয়োজন নাই, আমি এগুলো আসলে চাইও না। তো এরপরেও ওরা আমাকে অনেক কিছু দিত, আমাকে কেউ এটা দিত, কেউ ওটা দিত, এরকমভাবে অনেক কিছু আমাকে দেওয়া যাইতো। তো আমি এগুলো নিতাম, বা এগুলো নেওয়ার পর আমি ওভাবেই থাকতাম। তো এমন করতে করতে আমাদের কলেজেরই একটা মেয়ে নাম, মানে ইউনিভার্সিটির একটা মেয়ে নাম হচ্ছে রোষা। তো
তো এই মেয়েটা মানে আমি দেখলাম যেদিন আমি অনুষ্ঠানে কথাগুলো বলি আর কি, ওই দিন এই মেয়েটা সবচেয়ে বেশি কান্না করে, প্রচুর কান্না করে। এবং ওই রোষা আমাকে একটু ওভার টেক কেয়ার করতে শুরু করে, আমাকে একটু এক্সট্রা টেক কেয়ার করে। যে আমি যখন মেডিকেলে পড়াশোনা করতাম, যে আমাকে এরকম করে লাভিব তুমি খেয়েছো কিনা, বা তোমার ও মাঝে 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 বাসা থেকে অনেক সুস্বাদু খাবার নিয়ে আসতো। তো ও যে খাবার আমাকে খাওয়াইতো আমি খাইতাম এবং বাকিটা না আমার মায়ের জন্য রেখে দিতাম, কারণ এত দামি খাবার তো আমাদের বাসায় হতো না। ও খাবার দিলে মাঝে মাঝে আমি অর্ধেক খাইতাম, বাকিটা আমার মায়ের রেখে দিতাম, আমি বাসায় গিয়ে মায়েরে দিয়ে আসতাম। মানে এরকমভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এইভাবে রোষার সাথে আমার দিন রাতগুলো কাটতেছে আর আমি পড়াশোনা করতেছি। এক পর্যায়ে রোষার মুখ থেকে আমি একটা নতুন খবর শুনতে পেলাম। তখন আমি মেডিকেলে আপনার ফাইনাল পরীক্ষা দিই নাই, এমবিবিএস পরীক্ষা দিই নাই। ওই মুহূর্তেও আমাকে একটা সময় প্রেমের প্রপোজাল দিল, মানে ডিরেক্টলি আমাকে বলল যে দেখো লাবিব, আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একটা সৎ নিষ্ঠাবান একটা ছেলেকে বিয়ে করব, যে কিনা দেখতে অনেক সুদর্শন হবে এবং তার ভিতর কোনো চাহিদা থাকবে না, বাস্তবতার সাথে যুদ্ধ করে মানুষটা বড় হবে। এই স্বপ্নটা আমি সবসময় দেখতাম। আমি বেশি বেশি সিনেমা দেখতাম, আর আমি মনে হয় একমাত্র মেয়ে যে কিনা অনেক বেশি বাংলা সিনেমা দেখি এবং বাংলা সিনেমার প্রতি আমার অনেক আকর্ষণ, অনেক টান। তো আমার ভিতরে সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমি যে মানুষটাকে বিয়ে করবো সেটি তোমার মতোই হবে। তো আমাকে তোমার অনেক ভালো লেগেছে, আমি তোমার সাথে সম্পর্ক মেক করতে চাই এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন কিন্তু আমি বলি বারবার আমার এমবিবিএস পরীক্ষা দেওয়ার আগে। পরে আমি বললাম যে দেখো রোষা, আমার পরিবার সম্বন্ধে তো আমি সব কিছুই বলেছি অনুষ্ঠানে, তুমি তো সব কিছুই শুনেছো এবং ব্যক্তিগতভাবে তুমি আমাকে চিনো। তো আমার এরকম পরিস্থিতির মধ্যে আমি কখনো তোমার মতো একজন বড় লোকের মেয়েকে বিয়ে করা বা তার সাথে সংসার করা, এইটা আসলে আমার ধারায় হবে না, বা এটা আমি করতে পারবো না। তো তুমি আসলে মানে এরকমটা করো না। তো আমাকে বলে যে দেখো, আমি বড়লোকের মেয়ে হই আর আমি যাই হই, আমি এমবিবিএস পরীক্ষা দেবো, এমবিবিএস ডাক্তার হবে এবং তুমিও এমবিবিএস ডাক্তার হবা। সো আমরা দুজনেই ডাক্তার। আর আমার পরিবার যদি মেনে না নেয় তাতেও কোনো সমস্যা নাই, আমি তোমাকে গোপনে বিয়ে করব, মানে আমি তোমাকে আমার পরিবারের এগেনস্টে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। তো আমি তখন তারে বললাম যে মানে এত ঝামেলা করার তো কোনো প্রয়োজন নাই, তুমি একটা ভালো পরিবারের মেয়ে, একটা ভালো বংশের মেয়ে, তুমি দেখে শুনে তুমি তোমার মতো করে তুমি বিয়ে শাদী করবা, তোমার মতো করে তুমি সংসার করবা, কেন আমার সাথে থেকে বা আমার সাথে এই ধরনের সম্পর্কে জড়িয়ে তুমি নিজেকে কষ্ট দিতে চাচ্ছ? তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। আমার বলে আরে না, তুমি যেটা মনে করতেছো এটা এরকম কিছুই না। আসলে বিষয়টা হচ্ছে যে আমি আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমার সাথে সারা জীবন থাকবো। অ্যান্ড ওরকম করেই দেখলাম, বাট আমি না ওভাবে ওকে খুব বেশি একটা চান্স দিলাম না, খুব বেশি একটা সুযোগ দিলাম না, কারণ সম্পর্কগুলোর মধ্যে থেকে না আমিও নিজেকে কেমন যেন একটু আড়ালে রাখতে চাই। কারণ অনেক গল্প শুনি, অনেক স্টোরি দেখি, মানে অনেক রকমের অনেক কিছু দেখি যে এরকম রিলেশন করলে মানুষ তার টার্গেট থেকে সরে যায়, তার টার্গেট ফিল আপ করতে পারে না। তো আমি যদি রোষার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি, আমি সম্ভবত আমার টার্গেট থেকে পিছিয়ে যাব। তো আমার টার্গেট থেকে আমি পিছাতে চাই না বলে আমি তখন রোষাকে বলে দিলাম যে না, আমি আসলে এই ধরনের কোনো সম্পর্কে জড়াতে চাই না বা আমি এগুলো করবো না। তোমাকে বারবার প্রেশার দিতে আসছে যে না, কেন করবা না, তুমি কেন করবা না, আমি তোমাকে পছন্দ করি, তুমি তো আমাকে পছন্দ করো, তাহলে হবে না কেন? মানে মোটামুটিভাবেও আমাকে একরকম প্রেশার দিয়ে ওর প্রতি আমাকে আকৃষ্ট করে তোলে। যদিও দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল, মানে এত সুন্দরী যা বলার মতো না। আমাদের কলেজের মধ্যে আমাদের ওই এর মধ্যে নাম করে মানে দেখতে শুনতে এতটাই সুন্দরী ছিল। তো প্রচুর পরিমাণ আমাকে টেক কেয়ার করে, আমাকে যত্ন করে এবং কীভাবে কী লাগবে না লাগবে মানে সারাক্ষণও আমাকে পাগলের মতো, আমাকে নিয়ে ওর টেনশন, আমাকে নিয়ে মানে শপিং করাই দেয়, আমার আম্মুর জন্য শপিং করে দেয়। এরকম করতে করতে এক পর্যায়ে আমি তখন এমবিবিএস পরীক্ষা দিই এবং পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি পাশ করি এবং আমার পাশে পাশে রোশাও খুব ভালো রেজাল্টে পাশ করে এবং তখন আমি এমবিবিএস ডাক্তার হয়ে যাই। ডাক্তার হয়ে যাওয়ার পর তখন ইন্টার্নিংয়ের জন্য আপনার সিলেটে তখন আমি যাই। ঢাকা থেকে আমি তখন সিলেটে যাই, ওখানে ইন্টার্নিং করব সিলেট মেডিকেলে। তো ওইখানে আমি মানে ট্রাই করতেছি, ট্রায়াল দিতেছি এবং ও তখন আরেকটা মেডিকেলে যাইতো। তো আমাদের মাঝে প্রচুর পরিমাণের ফোনে কথা হতো, ইন্টার্ন করতাম ওর সাথে, আমার প্রচুর পরিমাণে ফোনে কথা হতো, ও অনেক কথা বলতো, আমি অনেক কথা বলতাম। এরকম করে দুজনের মাঝে কথাবার্তা বলতে বলতে ও আমার প্রতি তখন অনেকটা দুর্বল হয়ে যায়, আমিও তখন তার প্রতি অনেকটা দুর্বল। একটা পর্যায়ে আমি তখন ঢাকাতে বসলাম একটা চেম্বারে, আমার ইন্টার্নিং শেষ করে একটা চেম্বারে বসলাম ঢাকাতে। তো ঢাকাতে বসি তখন তো প্রায় নতুন ডাক্তার, ওভাবে রুগী পাওয়া যায় না এবং যেসব মেডিকেলে বসি ওইসব মেডিকেলের যারা অনার আছে বা মেডিকেলের যারা মালিক তাদেরকে অনেক টাকা পয়সা দিতে হয়, আর মানে ভিজিটটাও খুব বেশি একটা নিতে পারি না, মোটামুটি কোনোভাবে চলতেছে। এর মাঝে কিন্তু আমার মাও আমার সাথে আছে। মা, আমি এমবিবিএস পাস করেছি, মা এত খুশি হয় এটা আসলে বলার মতো না, মা অত্যাধিক খুশি হয়। তখন পর্যন্ত মা টুকিটাকি কাজ টাজ করতো ওই আগের মতো, আমি মাকে অতটা কাজ করতে দিতাম না, বাট উনি এরপরও যা যা পারতো তা করতো। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে যেটা হইলো যে রোশা আমাকে বললো যে মানে পারিবারিকভাবে আমার পরিবারেও বিয়ের প্রস্তাবটা পাঠানোর জন্য।
একদিন ও আর আমি একটা মিটিংয়ে বসলাম যে কীভাবে কী করা যায় বা এবং কীভাবে এই সম্পর্কটা সামনের দিকে নিয়ে যাওয়া যায় বা বিয়ে শাদির বিষয় নিয়ে কথা বললাম। এবং বিয়ে শাদির বিষয় নিয়ে কথা বলতে বলতে ধরুন আমি যখন মেডিকেলে পড়তাম না, মেডিকেলে পড়া অবস্থায় রোষা আমার প্রতি যেরকম একটা আকর্ষণ ছিল, একটা টান ছিল, পরিবারের এগেনস্টে গিয়ে আমাকে বিয়ে করবে, এরকম অনেক কথাবার্তা আমাকেও বলতো যে আমার পরিবারের বাইরে গিয়ে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সংসার করব। বাট এখন জানি ও হঠাৎ করে একটু কেমন হয়ে গেছে, মানে কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে। তো এখন কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াইছে, নাকি যেখানে যে মেডিকেলে ও ট্রায়াল দিছিল না ওই মেডিকেলে কিছু করছে, মানে আমি তো মানে বুঝতে পারতেছিলাম না। তখন কিন্তু আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি, মানে অনেক বেশি দুর্বল। অ্যান্ড ও জানি বিয়ের বিষয়টা নিয়ে কেমন করে একটু একটু অন্যরকম কথাবার্তা বলতেছে। যাই হোক, এরকম করে ও খালি একটা কথাই বলে, ওই বিয়ের বিষয় নিয়ে কথা বলতে গেলে ও একটা কথাই বলে, আসলে আমার আব্বু না, তোমার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডটা, আমি না হয় অনেক ইমোশনাল, আমি হয়তো ইমোশনালের দিক থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি বা তোমাকে বিয়ে করতে চাচ্ছি, স্টিল না এখনও সম্পর্কে আছি, কিন্তু আমার পরিবার না এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেবে না। লাইক আমার আব্বা বলবে যে আমি এরকম একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, বা তোমার সম্বন্ধে যখন ডিটেলস সব কিছু জানতে পারবে, আমার আব্বা না খুব মাইন্ড করবে এবং আমার কাছে মনে হয় না যে আব্বু তোমাকে আমার কাছে বিয়ে দেবে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তোমার আব্বা না হয় তোমাকে আমার কাছে বিয়ে দিল না, তুমি তো বললা যে তুমি তোমার আব্বার এগেনস্টে গিয়ে, তুমি তোমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে আমাকে বিয়ে করবা। এরকমভাবেই তো আমাদের কথাবার্তা হয়েছিল, কথাবার্তা তো এরকমই ছিল। তো ও তখন আমাকে বলতেছে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, আমি তোমার কথা মানছি এবং ওভাবেই কিন্তু আমাদের বিয়ে করার কথা আছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, তুমি তো জানো আমার আব্বা রাজনীতি করে এবং আমাদের এলাকাতে আমার আব্বা একজন বড় মাপের রাজনীতি নেতা। তো আমি যদি তোমাকে ওভাবে বিয়ে করি বা পালিয়ে গিয়ে বিয়ে করি, তাহলে না আমার আব্বুর হাত থেকে তুমিও রক্ষা পাবো না, আমিও রক্ষা পাবো না। আমার আব্বুর আন্ডারে থানা, পুলিশ, প্রশাসন সব আমার আব্বুর আন্ডারে। এখন আমার আব্বু চাইলে যে কোনোভাবে তোমাকে যে কোনোভাবে একটা ফাঁসাই দিতে পারবে। আর তুমি তো ভালো করেই জানো, তুমি জাস্ট এমবিবিএস করেছো, তুমি একজন ডাক্তার, ওইটুকুই তোমার পরিচয়। এছাড়া তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কেউ নাই যে তুমি একটা বিপদে পড়লে তোমাকে ওই বিপদ থেকে রক্ষা করে আনবে বা তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। এরকম কোনো লোক কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে নাই। তাই আমি বললাম, এটা তো তুমি জানো এবং এটা জেনে শুনেই তো তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। ও বলে, আমি সব কিছুই জানি আর জেনে শুনেই তো আমি সম্পর্ক করছি, আমি তো অস্বীকার করলাম না। কিন্তু এখন বিষয় হচ্ছে, এইভাবে যদি সম্পর্কটাকে আমি সামনের দিকে নিয়ে যাই, তাহলে আসলে কি জানো, আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না। আমরা এমন কোনো একটা প্রসেস বের করব, এমন কোনো একটা পথ বের করব, এবং যেই পথটা অবলম্বন করলে পরে আমি সহজেই তোমাকে পেয়ে যাব এবং আমার ফ্যামিলির কোনো ঝামেলা থাকবে না। আমি তখন তারে বললাম যে রোশা দেখো, ভালোবাসার মানুষটাকে জয় করতে হলে মাঝে মাঝে ফ্যামিলির মনে কষ্ট দিতে হয়। তুমি তোমার ফ্যামিলির মনে কষ্ট না দিয়ে তুমি আমাকে এত সহজে পেয়ে যাবা বা আমরা এত সহজে সংসার করে ফেলবো, বিষয়টা আসলে আমার কাছে কেমন জানি মনে হয়। ও আমাকে বলে যে আরে না, এটা কোনো বিষয় না, এটা ঠিক হয়ে যাবে, প্লিজ তুমি এরকমটা করো না, আমি আমি যা করি তুমি আমার মতো করেই করো। এরকম করে ওর সেদিন চলে গেল। আমরা প্রায় 2 ঘন্টার মতো একটা রেস্টুরেন্টে বসে বিষয় নিয়ে আলোচনা করি। ও চলে গেল এবং চলে যাওয়ার পরে মানে অনেক কিছুদিন পরে তার প্রায় আপনার মাঝে মাঝে তার সাথে আমার কথা হতো, সবসময় কথা হতো একরকম। এবং একটা পর্যায়ে আমাকে হঠাৎ করে একদিন বললো যে লাভিব, একটা কাজ করো, তুমি আমাদের একটা জায়গায় আসো, মানে আমাকে একটা জায়গায় যাইতে বললো। তো আমি তখন আমার চেম্বার শেষ করে ওই জায়গায় গেলাম। তো ওখানে যাওয়ার পরও তখন আমাকে বললো যে লাভিব, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছিলো, আমি তোকে একটা বাসায় নিয়ে যাবো, চলো। তো এই কথা বলে আমি তখন বললাম যে একটা বাসায় যাব, কার বাসায় যাব, কোথায় যাব, এটা আমাকে বলবো না? ও বলে, যে বাসায় নিয়ে যাব ওই বাসার যেই একজন বয়স্ক পুরুষ আছে এবং একজন মহিলা আছে, এবং ওই পুরুষ মহিলা আমাকে মেয়ে ডাকছে, আমি ওনাদেরকে মা বাবা ডাকছি এবং এনাদের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। আমি বললাম, তো মানে ভালো সম্পর্ক হলে তাহলে আমাকেই কেন নিয়ে যাচ্ছ? ও আমাকে বলে, তোমাকে যেতে যেতে বলবো, চলো লেট হয়ে যায়। এই বলে একটা সিএনজি ডাক দিল এবং ওর আমি তখন সিএনজিতে উঠলাম। ওঠার পরে সিএনজির মধ্যেও আমাকে এমন কিছু কথা বললো ভাই, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাকে বলে, আমি আমার ওই বাবা মায়ের সাথে কথা বলেছি, তাদের বাড়ি হচ্ছে রংপুরে এবং তাদের ঢাকাতে নিজেদের বাড়ি আছে, আমি তাদের সন্তান পরিচয় দিয়ে আমি তোমাকে বিয়ে করে আনবো, আমার আব্বুকে দিয়ে তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো এবং তাদের ঘরের সন্তান তুমি হবা এবং ওই হিসেবে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম, আরে এটা তুমি কী ধরনের কথা বলো, মানে এটা কোনো কথা? সন্তানের সাথে বাবা মায়ের চেহারার তো একটা মিল থাকে, তাই না? তো এখন ওনাদের সাথে আমার চেহারার মিল থাকবে না। ও বলে, এই আইডিয়াটা আমার মাথায় আসে, বুঝো নাই? আমি ওভাবেই বলবো যে ছোটোবেলায় তো তাদের কোনো সন্তানাদি হয় নাই এবং না হওয়ার পরে তোমার বাইরে থেকে আনছে, মানে তোমাকে ছোটোবেলায় নিয়ে আসছে, আইনে তোমার পাইলে টাইলে বড় করছে, এরকমভাবে আমি মানে আমি এটা এরকম করে বলবো, তুমি চিন্তা করো না। আমি বললাম, দেখো লাবিবা, রুষা, এটা আসলে মানে ভালো হবে না আমার কাছে মনে হয়, আমরা একটা বিপদে পড়ে যাব। পরে আমাকে বলো, আমরা কোনো বিপদে পড়বো না, তুমি আমার উপরে ভরসা রাখো এবং তুমি আমার উপরে থাকো, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করে আমাকে তখন ওই বাসার মধ্যে নিয়ে গেল
এবং বাসায় নিয়ে যাওয়ার পরে আমি খুব অবাক হয়ে গেলাম এবং ইনারাও আমাকে আর রোষাকে দেখে মনে হয় পাগল হয়ে গেছে। ওই বয়স্ক লোকটা এবং ওই বয়স্ক মহিলা আমাদেরকে প্রচুর পরিমাণের আদর আপ্যায়ন খাওয়া দাওয়া মানে খুবভাবে আমাদেরকে টেক কেয়ার করতে শুরু করে। ওনাদের বাড়ি অনেক দূরে, মানে রোশাদের বাসা থেকে অনেক দূরে। রোশাদের বাসা ছিল মেন সিটিতে, ওনাদের বাড়ি মেন সিটির অনেক দূরে, এক কথায় বলতে গেলে প্রায় গাজীপুরের কাছাকাছি ওইদিকে। পরে এইরকম করে আমাকে অনেক খাওয়া দাওয়া করাইলো, মানে প্রচুর পরিমাণের ওনাদের আদর আপ্যায়ন। পরে খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা তখন বিকেলের দিকে বসলাম, রুমের মধ্যে বসলাম। বসার পরে রোশা ওনাদেরকে বলতেছে যে আম্মু, মানে মহিলাটাকে বলছে আম্মু আমি তো তোমাকে সব কিছু ফোনে বলছি, অ্যান্ড তুমি কি আব্বুকে সব জানাইছো? বলে হ্যাঁ আমি তোমার আব্বুকে সব কিছু বলছি। বলে তোমরা ঠিক আছো তো? বলে হ্যাঁ আমরা ঠিক আছি। তো বলে আজকে থেকে এই আল হাবিব এখানে থাকবে। এখানে থাকবে বলাতে আমি তখন একটু মানে অবাক হয়ে গেলাম যে কী বলে এখানে থাকবো। পরে আমি বললাম আমি না তোমার কথা বুঝি না, আমি এখানে কেন থাকবো? আমার মা মানে একা থাকে বাসায়, আমি তো আমার মার সাথে থাকবো। বলে না, কয়েকটা দিনের জন্য তোমার এখানে থাকতে হবে। আমি বলবো যে তুমি মানে বাইরে পড়াশোনা করছো, লাইক অন্য মেডিকেলে পড়াশোনা করে আসছো, এই জন্য তুমি বাইরে ছিলা, এখন মেডিকেল শেষ হয়েছে, তুমি ঢাকাতে জয়েন করে অন্তত একটা মাস ওনাদের সাথে থাকো প্লিজ। আমি বললাম ও খুব অনুরোধ করতেছে যে আমি যেভাবে সাজাইতেছি তুমি আমার সাজানো পথে চলো, দেখবে যে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা দুজন দুজনকে খুব ইজিতে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আমরা দুজন দুজনকে পেয়ে যাব, প্লিজ তুমি আমার কথাটা শোনো। এরকম করে ও তখন আমাকে অনুরোধ করতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে তুমি এরকম মন খারাপ করো না, তুমি যেটা বলেছো সেটাই হবে, আমি তোমার কথা রাখবো। এরপরে ওর কথা মতোই আমি ওই বাসায় থাকতে শুরু করি। আমি ওই বাসা থেকে তখন চেম্বারে যেতাম, রুগী দেখতাম, বাসায় আসতাম, এবং এভাবে ওর সাথে তখন ওর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, মানে ওই বাসার সাথে সম্পর্ক হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি জানেন, ওই বাসায় যে একজন মানে মা বাবা ছিল তারা এতটাই ভালো ছিল, মানে আমি কি বলবো যে ওনারা মানে আমি যখন হসপিটাল থেকে আসতাম অনেক সময় আমি ওদিকে গাড়ি পাইতাম না, মানে রিক্সা পাইতাম, অনেক সময় পায়ে হাঁটে আসা লাগতো। তো আমি একটু মোটা কাটা ছিলাম, স্বাস্থ্যবান ছিলাম, তো আমার পা ধরে তারা মানে আমার পা মেসেজ করতো, মানে ওই মহিলা, আমি ওনাকে মা ডাকতাম, উনি পা মেসেজ করতো। আমি বলতাম যে না এগুলোর প্রয়োজন নেই, বাট এই ঘটনাগুলো না আমি আমার মাকে তেমন কিছু জানাই নাই। মাকে যদি জানাই তাহলে মা মনে কষ্ট পাবে, মা বলবে যে আমি এখন ডাক্তার হয়ে যাওয়ার পরে অন্য কাউকে মা বাবা ডাকতেছি, আমার মায়ের মনে হয়তো কষ্ট যেতে পারে। এই জন্য মায়ের মনে কষ্ট যাতে না যায় আমি মাকে কোনো কিছু বললাম না। অ্যান্ড মাকে কোনো কিছু না বলে আমি তখন ওনাদের সাথে অ্যাডজাস্ট হতে শুরু হলাম, ওনার সাথে থাকতে শুনলাম। প্রায় একটা মাস হয়ে গেল, এবং এক মাস হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে রোশা তখন তার বাবা মাকে বিষয়টা জানালো। জানানোর পরে রোশার মামা এবং রোশার বাবা মা তখন এই জায়গায় আসছে, মানে ওই বাসায় আসছে। এবং আসার পরে তারা বললো যে আমার ছেলে রংপুর মেডিকেল থেকে এমবিবিএস করছে। আমি তো ঢাকা থেকে করছি এটা বলে নাই, বলে রংপুর থেকে এমবিবিএস করছে, এবং আমার ছেলে দেখতে শুনতে এরকম ভালো এডমিশনে খুব ভালোভাবে। তখন আর যেহেতু আমি এমবিবিএস করেছি, আমি একজন ডাক্তার, এবং ওনাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তখন আর খুব যাচাই করলো না, রোশার আব্বা খুব যাচাই করলো না, আমাকে দেখে শুনে তাদের পছন্দ হয়ে গেল। এবং সেখান থেকে রোশার ফ্যামিলি তখন বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল করে ফেললো। তো বিয়ের কথাবার্তা যখন ফাইনাল করে ফেলছে 15 দিন পরে বিয়ে, দিন তারিখ ঠিক হয়ে গেল। তো এখন আমি রোশারে বললাম, মানে ওনারা কিন্তু আমাকে মানে এই যে আমার দুইটা বাবা মা আছে তারা কিন্তু সম্পূর্ণ তাদের খরচ দিয়ে আমাকে বিয়ে করাবে, মানে আমার বিয়েতে যত টাকা খরচ হয় তারা আমাকে তাদের খরচেই বিয়ে করাবে। এবং সত্যিকার অর্থে কিন্তু তাদের কোনো ছেলে মেয়ে নাই, এবং ছেলে মেয়ে না থাকার কারণে রোশা তাদের সাথে কীভাবে পরিচয় এটা আমি জানি না। এবং রোশাকে তারা মেয়ে ডাকছে, এবং রোশাকে তারা মেয়ের মতো করেই দেখে, রোশাকে অনেক গিফট করে, অনেক এইটা ওইটা দেয়, মানে রোশার সাথে তাদের অনেক বন্ধুর সম্পর্ক। সেখান থেকে তারা আমাকে সত্যি তাদের সন্তানে বানায় নিছে, তারা আমাকে তাদের সন্তানে বানায় নিছে। এবং তারা এরকম করেও বলতেছে যে তাদের মৃত্যুর পরে তাদের যেই প্রপার্টি আছে ওই প্রপার্টিগুলো তারা আমাকে দিয়ে যাবে। ডিরেক্টলি বলে যে আমার যেই সয় সম্পত্তি আছে আমরা মৃত্যুর পরে এগুলো তোমাকে দিয়ে যাব। মানে এত পরিমাণের ভালোবাসতো আমাকে, যেটা আসলে বলার মতো না, এত পরিমাণের ভালোবাসতো। পরে আমি কথাবার্তা শুনলাম, সব কিছু শোনার পরে মোটামুটি ওনারা আমাকে খুব মধুর করে নিল। কিন্তু এখন বড় বিষয় হচ্ছে আমার বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে গেছে। এখন বিয়ের দিন তারিখটা ঠিক হওয়ার পরে আমার ভিতরে না আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছে। রোশা কিন্তু আমাকে বারবার বলছে আমার মাকে যাতে আমি এই বিষয়ে কোনো কিছু না বলি, মাকে যাতে কিছু না জানাই। তারপরেও না আমি না মানে আমার ভিতরে অনেকটা কষ্ট দিয়েছে। আমার আজকে মায়ের জন্যই তো আমি একজন ডাক্তার হইলাম বা আজকে এই পজিশনে আসছি, নাইলে তো ফুটপাতে আমার জীবন কাটতো, বা আমি হয়তো এই মুহূর্তে মানে কোনো টোকাই হতাম, অথবা রাস্তার পাশে আমার মৃত্যু হতো। তো আজকে আমি যেই পজিশনে আসছি এই পজিশনের সবচেয়ে দাবিদার তো আমার মা, এবং মায়ের জন্যই তো আমি আজকে এই জায়গায় আসছি। তো আমি কীভাবে আমার মায়ের মনে কষ্ট দিব? তো বিয়ের এইভাবে বিয়ের আর 10 দিন বাকি আছে। 10 দিন পর একদিন আমি মায়ের কাছে গিয়ে আমার বুকের ভিতরে জমে থাকা কথাগুলো আমি তখন মাকে বলতে শুরু করি যে মা,
মানে আমি আর নিজেরাই ধরে রাখতে পারিনি আর কি, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। যখন কান্না করতেছি উনি আমার বলতেছে যে লাবিব কান্না করো না বাবা, কী হয়েছে আমার কাছে বলো। তখন আমি বললাম যে মা দেখো এই ঘটনা, মানে এতদিন পর্যন্ত কিছুই জানাই নেই। আমি বলতাম যে মা আমার কাজ আছে, আমি এখানে রুগী দেখি ওইখানে রুগী দেখি, আমার চেম্বার অনেক দূরে, আমি বাসায় আসতে পারবো না, এটা বলে আমি বাসার বাইরে থাকতাম, ওনাকে আমি কোনো কিছু বুঝতে দেই নাই। কিন্তু এখন এসে আমার কাছে মনে হলো যে ওনাকে আমার বিষয়গুলো জানানো দরকার বা বলা দরকার। দেন আমি তখন তার কাছে এই বিষয়গুলো বললাম যে মা এই ঘটনা, অ্যান্ড সব কিছু জানার পরে উনি তখন কান্না শুরু করলো এবং কান্না করে আমাকে বলতেছে তুই আমার সন্তান, এবং আমি তো আমার ফারবেজকে আমি পেটে ধরেছি, 10 মাস 10 দিন পেটে ধরেছি, বুকের দুধ খাওয়াইয়া বড় করছি। আমার ওই ছেলেই তো আজকে ইউরোপে ঘুরে বেড়ায়, আমেরিকায় ঘুরে বেড়ায়, কোনো দিন আমার কোনো খবর নেয় নাই, আমি কোথায় আছি কেমন আছি আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আর তুই তো অন্তত টিউশনি করে হইলেও আমারে খাওয়াইছিস, তুই আমার এতদিন টাকা পয়সা দিয়েছিস, আমারে তুই এত ভালোবাসা দিয়েছিস, আমার তোর উপরে কোনো অভিযোগ নাই, আমার তোর উপরে কোনো অভিমান নাই বাবা, আমি কিছু মনে করি নাই, আমি তোর কথায় রাজি আছি, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। তাই আমি বললাম মা আমার ওই বিয়ের অনুষ্ঠানে তুমি যাবা, তুমি গেলে আমি খুব খুশি হব। মা আমাকে বলে হ্যাঁ ঠিক আছে আমি যাব, অ্যান্ড আমি যাব এটা মা বললো। তাই আমি বললাম যে ঠিক আছে। পরে আমরা একটা কমিউনিটি সেন্টার, আমাদের বিয়ে হবে, ওই কমিউনিটি সেন্টারে দিন তারিখ সব কিছু ঠিক অনুযায়ী কমিউনিটি সেন্টারে সাজানো হলো। তো আমার যে 2 বাবা মা আছে ওরা আমাকে নিয়ে কমিউনিটি সেন্টারে গেল এবং আমি বারবার মাকে ফোন দিতে আসি যে মা তুমি আসো না কেন, তুমি আসতেছো না কেন। উনি বলে আমি আসবো, ওই তোর বিয়ে হওয়ার আগেই আসবো। তো একটা পর্যায়ে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে মা তুমি কি আসছো, এখানে তো অনেক গেস্ট, মানে অনেক মেহমান, এবং সবই হচ্ছে রোশাদের মেহমান, আমাদের মেহমান নাই, টোটালি আমাদের মেহমানের নাই, সবই রোশাদের মেহমান। পরে আমি ফোন দিয়ে বললাম যে মা তুমি কি আসছো, বলে হ্যাঁ আমি আসি। তাই আমি বললাম তুমি আমার সামনে আসবা না। মা বলে বাবা এতটা আবেগী হইস না, এতটা আবেগী হলে তুই ধরা খেয়ে যাবি, এতটা আবেগী হলে তুই ধরা খেয়ে যাবি, তুই বিয়ে কর, আমি আসি। অ্যান্ড এই বলার পরে তখন আমার বিয়ের অনুষ্ঠানটা শেষ হলো, বিয়েটা শেষ হয়ে গেল হলো, এবং হওয়ার পরে আমি একটা রুমের ভিতরে রোশাকে নিয়ে ডাক দিয়ে বললাম রোশা, ডাক দিয়ে ওরা আলাদা করে ডাক দিয়ে নিয়ে বললাম যে রোশা দেখো আমার মা কিন্তু এখানে আসছে, এবং এইটা বলে তো খেপে গেছে, এই তোমার মা কেন আসছে, আমি না তোমার আম্মাকে এখানে আসতে মানা করছি, তোমার আম্মাকে আনছো কি ঝামেলা লাগানোর জন্য। আমি বললাম দেখো ঝামেলা লাগানোর জন্য না, আজকে তুমি যে লাবিবকে পাইছো সে লাবিবকে কিন্তু তৈরি করছে উনি, তো ওনারে তুমি এভাবে করলে আল্লাহর গায়ে সহ্য হবে না। তুমি একটা কাজ করো, আমি মাকে ফোন দিই, মা এই রুমে আসুক, তুমি আর আমি মিলে মাকে একটু সালাম করব। ও আমার বলে না না না, সালাম করব এখন যদি কেউ দেখে ফেলে। আমি বললাম আরে কেউ দেখবে না, কেউ দেখবে কেন। এই বলে মারে ফোন দিলাম, দেখলাম যে মায়ের নাম্বারটা বন্ধ। 2-3বার কল দিলাম, মায়ের নাম্বারটা বন্ধ, এবং মায়ের নাম্বারটা বন্ধ হওয়ার পরে আমি তখন এই মেহমানদের ভিড়ে মারে খুঁজতে শুরু করি, কিরে মা কোথায় গেল, মারে আর আমি এখানে পাই না। এবং এরই ভিতরে তখন বউ নিয়ে বাড়ি যেতে হবে, মানে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। পরে আমি আমার বউ নিয়ে রোশাকে নিয়ে তখন আমি আমার ওই যে যাদের বাবা মা ডাকছিলাম ওদের বিল্ডিংয়ে তখন আসে, ওরাই তখন বাসর ঘর রেডি করে। ওই বিল্ডিংয়ে আমি তখন ওর কাছে যাই, তখন পর্যন্ত মায়ের নাম্বারটা বন্ধ, মায়ের নাম্বারে বারবার কল দিতেছি, নাম্বারটা বন্ধ। এবং একটা পর্যায়ে রোশা অনেক খেপে গেল আমার উপরে যে আমরা বিয়ে করলাম, আজকে আমাদের বাসরাত, তুমি আসো তোমার মায়ের নিয়ে, তুমি আসো তোমার মায়ের ফোন দেওয়া নিয়ে, এই ফোন বন্ধ করো। ও বলে তখন রাগ করে মোবাইলটা নিয়ে গেল এবং আমার বাসর ঘর কাটলো। কিন্তু ওই বাসর ঘরে না ভাই আমি স্বস্তিতেই নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমার কাছে মনে হয় যে আমার বুকটা অনেক ভার হয়ে গেছে এবং ভিতরে অনেকটা অনেক কষ্ট ভিতরে। এবং এরপরও সারা রাত কাটার পরে সকালবেলা রোশা ঘুমিয়ে আছে। রোশা ঘুমিয়ে থাকা অবস্থায় আমি তখন বাসার দিকে রওনা দিছি, ও ঘুমিয়ে আছে একদম ভোরে। আমি আমার আম্মার বাসায় গেছি, আমিও মোবাইল ফোনটা সব কিছু নিয়েই গেছি। আমার বাসায় গেছি, বাসায় যাই আমি দেখি যে দরজা লাগানো, পরে আমি দরজা নক করতেছি, মা তখন দরজা খুলছে। এবং দরজা খোলার পরে আমি তখন বললাম যে কী ব্যাপার মা, আমি তোমাকে বিয়ের অনুষ্ঠানে যেতে বলছি, তুমি বিয়ের অনুষ্ঠানে গেলা না কেন। আমার মা তখন আমারে বলে আমি কেমন করে যাব বল, আমার কারণে যদি তোর বিয়েটা ভেঙে যায়। আমি বলি তার মানে তুমি যাও নাই, বলে না আমি যাই নাই। তুমি বলি তুমি বাসায় ছিলা, বলে হ বাসায় ছিলাম। আমি বললাম মা তুমি এটা কী করলা, তুমি এটা কী করলা মা, তুমি বাসায় ছিলা। মা বলে হ্যাঁ আমি বাসায় ছিলাম। আমি বললাম জড়াই ধরে কান্না করতেছি, আমার অনেক কষ্ট হইতেছে যে এটা কেন, আমি তো এভাবে চাই নাই, কিন্তু কেন জিনিসটা এভাবে হয়ে যাচ্ছে, আমার চাওয়া তো এরকম করে ছিল না। খুব কষ্ট হয়। এরই মাঝে রোশা আমাকে বারবার কল দিতে চাই সকালবেলা, আমি ওর আর কোনো কল রিসিভ করি না। এক পর্যায়ে আমি তখন বললাম যে মা আমি আর তুমি একসাথে খাবার খাবো। মা বলে না না না, তোর বউ সম্ভবত ফোন দিতেছে, উনি দেখতেছে যে রোশা ফোন দিতেছে। মা আমাকে বলে তুই চলে যা। আমি বললাম আমি গেলে তোমাকে নিয়ে যাব। মা বলে আমি যাবো না, ওইখানে গিয়ে ঝামেলা করতে চাই না বাবা, আমি তো আসি, আমি তো মরে যাই নাই, আমি তো এই জায়গার মধ্যে আসি, তুই যাস না, তুই যা।
ওই মা তুমি যাবা না কেন, তুমি আমাকে কেন এরকম দূরে ঠেলে দিচ্ছ, আমি তোমার সন্তান না? মা বলে তুই আমার সন্তান দেখেই তো আমি তোকে দূরে রেখে তোর সংসার বাঁচাতে চাচ্ছি, তুই যদি আমার খুব কাছে আসিস তাহলে তো তোর সংসারটা বাঁচবে না বাবা। এবং ঠিক আছে মা, চলো আমরা খাবো। এবং আমি খাবার খেতে গিয়ে দেখে যে আমার মায়ের ওখানে একটা ডিম ভাজি আছে, অর্ধেক অর্ধেক ডিম ভাজি আর কয়েকটা পান্তা ভাত, মানে কিছু পান্তা ভাত। আমি বললাম কী ব্যাপার মা, খাবার নাই কেন? মা বলে শরীরটা ভালো ছিল না, একটা ডিম ভাজি করছি, ডিম ভাজি রাতে অর্ধেক খাইছি আর অর্ধেক আছে। তাই আমি বললাম তা অর্ধেক ডিম ভাজি তুমি আর আমি খাবো। পরে মা আমাকে এই ডিম ভাজিটা দিয়া আমাকে কটা ভাত খাওয়াই দিল। আমি ভাতগুলো মুখে নিচ্ছি আর আমি মায়ের মুখের দিকে তাকিয়েছি, মায়ের চোখের পানিগুলো তখন গাল বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে। আমি বললাম মা তুমি কষ্ট পাচ্ছ, আমি রোষার কাছে যাব না মা, আমি তোমার কাছে থাকবো, আমি এখানেই থাকবো। মা বলে দেখ বাবা, আমি তো ওই রোষার কাছে যাবি, রোষাকে নিয়ে সংসার করবি, এই জন্য কষ্ট পাচ্ছি না, কষ্ট পাচ্ছি নতুন বউ রেখে সকালবেলা তুই মারে দেখার জন্য চলে আসলি, মাকে দেখার জন্য তুই সকালবেলা ভোরে ভোরে চলে আসলি, অথচ যেই সন্তানকে আমি পেটে ধরছি, যে সন্তানকে আমি মানুষ করছি, আমার এই সন্তানও নাকি বিয়ে করেছে, কিন্তু বিয়ের দিন তারিখটা পর্যন্ত আমাকে জানায়নি। আর তুই বউ রেখে আমার কাছে চলে আসলি, তুই আমার হাতে পান্তা ভাত আর আদা ডিম দিয়ে ভাত খাচ্ছিস। আমি বললাম মা প্লিজ তুমি এরকম করো না, একটা সময় সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো ফারভেজ একদিন আসবে, ফারভেজ একদিন বিদেশ থেকে আসবে, আমিও আমার বউ নিয়ে আসবো, ফারভেজের বউ নিয়ে আসবে, আমরা সবাই মিলে অনেক ভালো থাকবো, তুমি দেখে নিও মা। মা তখন কান্না করতে করতে বলে না বাবা, আমার মনে কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই, আমারই তো সন্তান, তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। এরকম করে খাওয়া দাওয়া করলাম, বললাম যে মা তুমি চলো। মা বলে না আমি যাবো না বাবা, আমি পরে যাব। পরে আর মারে নিলাম না, এবং মারে না নিয়ে আমি একাই তখন বাসায় গেলাম। এবং বাসায় যাওয়ার পরে মনে হয় আমার জীবনে আগুন নেমে আসলো। রোষা আমার সাথে খুব দুর্ব্যবহার করলো, অনেক খারাপ ব্যবহার করলো, যে তুমি আমাকে, আমি নতুন বউ তোমার, তুমি সকালবেলা আমাকে রেখে চলে গেছো, মানে তুমি কেমন মানুষ? তোমার মা কি মরে যাচ্ছে, তোমার মাকে হসপিটালে যে সে মারা যাচ্ছে, তুমি তার মানে শেষ দেখা দেখতে গেলা, আমি নতুন বউ, তুমি আমাকে রেখে সকালবেলা উঠে চলে গেলা। এবারে জড়াই ধরে বললাম প্লিজ তুমি কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে। ওকে ম্যানেজ করলাম, এবং এরপরেই না আমার আর ভালো লাগতেছিল না। আমি বেশিরভাগ আমার মায়ের কাছে থাকি, এই বাসায়ও থাকি, চেম্বারও দেখি, রোষা আমার সাথে থাকে, ওর পরিবারে থাকে, এইরকম করে সময়গুলো কাটতে কাটতেই একটা পর্যায়ে রোষা তখন বেবি কনসেপ্ট করে, মানে বাচ্চা কনসেপ্ট করে, এবং বাচ্চা কনসেপ্ট করার পরে রোষার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। তো এই দিক দিয়ে কিন্তু রোষা মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছে। রোষা আমার আম্মুর সাথে মোটামুটি অনেকটা ভালো। বাচ্চা পেটে আসার পরে আমার আম্মা আসতো, আমার আম্মুর সেবা যত্ন করতো, ওরে খাওয়া দাওয়া করাইতো, রান্না করাইতো, এবং ওর অনেক টেক কেয়ার করতো, এই জন্য অনেকটা ভালো হয়ে গেছে। এখন আমার দুইটা মা, আমি যে বাসা আছি এই বাসায় তো আমার বাবা মা আছেই, আবার আমার আরেকটা মা আছে, সব কিছু মিলিয়ে তখন আমার জীবনটা ভাই অনেকটা সুখে শান্তিতে কাটতে শুরু করে। এরকমভাবে রোষা আমাদের বাসায় যায়, আমার আম্মুর কাছে যায়, আমাদের বাসায় আসে, এইরকম করে করে প্রায় আমার মেয়েটার বয়স তখন 2.5 বছরের মতো। আমার মেয়েটার বয়স যখন 2.5 বছর, তখন হঠাৎ করে ভাই হলো কি জানে, রোষা আমাকে বললো যে আমাদের ওই বিষয়টা, মানে আমাদের ওই বিয়ের বিষয়টা, বা আমি যে ফেক বাবা মা ডেকেছি, এই জিনিসগুলো নাকি কেমন কেমন করে জানাজানি হয়ে যাচ্ছে। ওর বাবা নাকি অনেক ডাউট করতেছে, অনেক সন্দেহ করতেছে আমারে বলে। এবং আমি বললাম কীভাবে জানাজানি হয়েছে? বলে আমার আব্বার এখানে এক লিডার আছে, আমার আব্বা মানে এক নেতা আছে, ওই নেতার সাথে আমার আব্বা আমাদের বিয়ের বিষয় নিয়ে অনেক বড় কথাবার্তা বলছে, আব্বু তোমার কিছু কিছু বিষয় অনেক ডাউট করে ফেলছে। আমার আব্বু তো রাজনীতি করতো, আমার আব্বু বড় রাজনীতি নেতা, আমার আব্বু অনেক কিছু বুঝে, তা আব্বু তোমার চাল চলন কথাবার্তায় অনেক কিছু বুঝে গেছে যে কোনো না কোনো একটা ঝামেলা আছে এখানে। এবং যার জন্য আমার আব্বু তখন মানে একটু ইনকোয়ারি করছে, এবং ইনকোয়ারি করে আমার আব্বু মোটামুটিভাবে অনেকটা বের করে ফেলছে যে ঘটনাগুলো। তো এগুলো বের করে ফেলার পর আমি তখন বললাম যে তো ঘটনা যেহেতু বের করে ফেলছে, এখন কি করব? আমার বলে এখন আব্বু তো পুরোপুরি জানে নাই, তো তুমি তোমার ওই আম্মুর কাছে একটু কম যাও, এই বাসায় থাকো, দেখা যাক কী হয়। অ্যান্ড এইভাবে আর এই অল্প কিছুদিনের ভিতরে রোষার একদিন রোষার আব্বু ফোন দিয়া খুব গালাগালি করতেছে, মানে রাতের বেলায় ফোন দিয়া অকথ্য ভাষায় গালাগালি করতেছে, তুই আমার সাথে বেইমানি করছিস, তুই আমার সাথে চিটারি করছিস, এই বুড়িটা আমি জেলে দিব, মানে প্রচণ্ড রকমের ঝামেলা শুরু করছে রাতের বেলায়। আমি বললাম এরকমটা কেন করে? বলে আব্বু তাহলে পুরোপুরি শিওর হয়ে গেছে। এবং সকালবেলায় ওর বাবা ওর মামা তখন এই বাসায় চলে আসছে, আয়শা বলতেছে যে মানে ওই বুড়ির সাথে খুব ঝামেলা করতেছে। তো তারা তখন একটা কথাই বললো যে দেখেন, ছোটোবেলায় হোক বা বড়োবেলায় হোক, আমরা এই ছেলেকে, মানে আমরা লাবিবকে আমাদের সন্তানের মতোই করে আমরা দেখেছি, আমাদের সন্তান বানিয়েছি। তো যেহেতু ওকে আমরা আমাদের সন্তান বানিয়েছি, তো আজকে থেকে লাবিব আমাদেরই সন্তান, আর আমাদের যে জায়গায় সম্পত্তি আছে আমরা সবই লাবিবের নামে লিখে দিব। না ওনাদের তাহলে ওর বাবার কথা হলো, ওর বাবার সাথে চিট কেন করা হলো, ওর বাবার সাথে চিটিং কেন করা হলো, ওর বাবার সাথে চিট কেন করলো, এটাই ওর বাবার রাগ, যে আমার সাথে আমার মেয়ে কেন চিটারি করলো, আমার জন্মদাতা মেয়ে কেন আমার সাথে চিটিং করলো।
এরকমভাবে হলো। তো এরকমভাবে হওয়ার পরে মোটামুটি ওর বাবা এখান থেকে রাগারাগি করে চলে গেছে এবং ওর বাবা বাসায় চলে যাওয়ার পরে তখন ওর বাবা ওকে বারবার বলতো যে তাহলে লাবিবের অরিজিনাল মা কোনটা, আমি লাবিবের মাকে দেখতে চাই, একদিন আমাদের বাসায় নিয়ে আয়, এটা ওইটা বলে। তো বলার পরে আমি তখন আমার আম্মুরে বলি যে আম্মু তুমি একদিন মানে তো সব তো জানাজানি হয়েই গেল, এখন তো সবই ধরো রোশার আব্বু জেনেই গেছে, তাহলে এখন তো আর ঝামেলা করে লাভ নাই আম্মু, তুমি আসো, তুমি ওদের বাসায় আসো। আমার আম্মা বলে আমি অত বড় লোকের বাসায় যেতে পারবো না। এদিক দিয়ে রোশার আব্বু রোশারে প্রেশার দিতেছে না, এটাও মিথ্যা। এখন যেটা আমি জানতে পারছি বা এখন তোরা যেটা জানাইছিস, মানে রোশা পুরো ঘটনাটাই বললো আর কি, ওর মায়ের পুরো ঘটনাটা বললো, মানে আমার মায়ের পুরো ঘটনাটা ও বললো। এখন ওর বাবা বলতেছে তার মানে কি এটাও মিথ্যা? ও বলে না আব্বু এটা মিথ্যা না, এটা সত্য। আব্বু বলে যদি এটা সত্যই হবে তাহলে ওই মহিলাকে আমার কাছে আনিস না কেন? আমি ওই মহিলাকে দেখি, এই মহিলাকে আমার কাছে নিয়ে আয়, আমি ওই মহিলাকে দেখতে চাই। রোশা তখন বললো যে আচ্ছা আব্বু ঠিক আছে, আমি এই লাবিবকে বলে ওর আম্মুকে আনার ব্যবস্থা করতেছি। তো আমাকে বারবার বলে যে তুমি তোমার আম্মুকে আনো না, আমার আব্বু দেখতে চাইতে। একদিন আমি জোর করে আম্মুরে নিয়ে ওদের বাসায় যাব। আমি মানে ইয়ারে রোশারে ফোন দিয়ে বললাম যে আমি আম্মুরে নিয়ে আসতেছি, তুমি তোমার আব্বুরে বাসায় রেখো। বলো আচ্ছা ঠিক আছে, আমার আব্বু বাসায় আছে, তুমি তোমার আম্মুরে নিয়ে আসো। এই বলার পরে আমি তখন আমার আম্মুরে নিয়ে ওই বাসায় রওনা দিছি। বাসায় রওনা দেওয়ার পরে ওদের বাসায় গেলাম, আমার আম্মু সহ বাসায় গেছি এবং বাসায় গেলে পরে আম্মু তখন ডাইনিং ছিল সামনে, ডাইনিংয়ে বসছে। রোশার মামা তখন আছে বাসায়, রোশার মামা ওদের বাসায় থাকে, মামিও ওদের বাসায় থাকে, রোশার মামা আছে এবং রোশার আব্বা আম্মা আছে, সবাই আছে। আমার আম্মা বসার ঠিকখানে আমাদের আম্মুকে নাস্তা দেওয়া হয়েছে এবং নাস্তা দেওয়ার পরে প্রথমে রোশার আব্বু আম্মু আসছে। আমার আম্মা তখন দাঁড়ায় ওনাদের সাথে হ্যান্ডশেক করলো। রোশার আব্বু একটু অহংকারী লোক ছিল, সত্যি কথা। উনি আমার আম্মুর সাথে খুব মানে ভালোভাবে কথা বলে নাই, বসেছিল। আমার আম্মু বলতেছে খাওয়া দাওয়া করেন এবং নাস্তার পরে আমার আম্মুকে ভারী খাবার দেওয়া হলো এবং ভারী খাবার দেওয়ার 2টা মিনিটের মাথায় হঠাৎ করে আমার ওই মামা, মানে রোশার হচ্ছে আপনার মামা, উনি এই রুমে আসছে এবং আসার পরেই আমার আম্মা হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিল। মানে খাওয়ার বন্ধ করে দিয়ে আম্মা আমারে বলে এখান থেকে চল। এবং এই লোকটা আমার আম্মার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে, মনে হলো যেন উনি আমার আম্মাকে চিনে, এরকমটা মনে হলো। আমার আম্মার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পরে আমার আম্মা বলতেছে এখান থেকে চল। উনি আমার আম্মার দিকে তাকিয়ে আসছে, কেমন করে জানে আমার আম্মাকে মনে হয় চিনে এরকম। আর আমার আম্মা তখন ওখান থেকে হাত ধুয়ে আমি বের হওয়ার আগে আম্মা তখনই রুম থেকে বেরিয়ে গেছে, মানে ঘর থেকে বাসা থেকে বেরিয়ে গেছে। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার এই রোশা জিজ্ঞেস করতেছি কী হয়েছে, আম্মু এরকম করে বেরিয়ে গেল কেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি যাও। পরে আমি নিচে আসছি, বাসার নিচে এসে দিয়ে আম্মা দাঁড়ায় আছে, আম্মা গাড়ির জন্য দাঁড়ায় আছে। পরে রোশাদের বাসার গাড়ি আছে, আমি বললাম যে ওদের গাড়ি ডাক দিই, তোমাকে বাসায় দিয়ে আসুক। মানে না ওদের গাড়ি লাগবে না, একটা সিএনজি নে। পরে এটা সিএনজিতে আমার আম্মা উঠছে, আমি উঠতেছি, আম্মা বলে তুই উঠিস না, তুই যা। যে কেন আমি যাবো কেন, আরে আজও আমি তোমার সাথে যাবো না। বলে না তুই আসার দরকার নেই বাবা, তুই যা। আমি জোর করে ওনার সাথে উঠে গেলাম যে আমি যাব। আমি জোর করে উঠলাম সিএনজিতে, উঠার পরে সিএনজিতে ছেড়ে দিল। যে কী হয়েছে মা, তুমি এভাবে ওখান থেকে চলে আসলা হঠাৎ করে? আমার আম্মা বলে না কথা ভালো লাগতেছে না, বাসায় যাবো, আমার মাথা ব্যথা করে, তুই পরে আয়। এই বলে মা তখন রুমে গেল, মানে বাসায় গেল। বাসায় গিয়ে মা তখন দরজা লাগাইয়া, মানে দরজা আটকে ঘরের ভিতরে আর দরজা খোলে না। কী ব্যাপার, দরজা খোলো দরজা খোলো দরজা খোলো। আমার আম্মা তখন আর দরজা খোলেই না। এক পর্যায়ে এবার রোশা আমাকে কল দিতেছে, কল দিয়া রোশা চিৎকার করে কান্না করতেছে। আরে কী রে বাবা, এদিক দিয়ে রোশা কান্না করতেছে, মানে কান্না করতেছো কেন, কী হয়েছে? কিছু বলে না, শুধু কান্না করে। আমি বললাম রোশা আমার কাছে বলো কেন কান্না করতেছো, মানে কান্না করার কারণটা কি? আমাকে বলে তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলা, জেনে শুনে আমার জীবনটা নষ্ট করলা। আরে বাবা আমি তো অবাক, তোমার জীবন আমি নষ্ট করতে যাব কেন? আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বিবাহিতা বউ, আমরা সংসার করতেছি, তা তুমি আমার জীবন নষ্ট করবো কেন? তুমি আমার সন্তানের মা। আমাকে বলে তুমি তাড়াতাড়ি তোমার ওই আব্বা আমার বাসায় যাও, যে বাসায় তুমি থাকো আমাদের বাসায়। আমি যে ঠিক আছে আমি যাইতেছি। পর এখান থেকে আমি ওই বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে রোশা তখন ওই বাসায় আসছে এবং আসার পরও তখন দরজাটা লাগাই দিয়া আমার কলারটা চাইবে ধরে আমারে বলে যে তুই সত্য কথা বল, তুই যদি পারস তুই সত্য কথা বল, তুই আমাকে অনেক মিথ্যা বলে ধোকা দিয়েছিস, আমাকে অনেক ঠকাইছিস, আমি আর এই মিথ্যের মাঝে থাকতে চাই না, তুই আমাকে সত্যি কথা বল। আমি বললাম আমি তোমাকে সত্যি কথা বলবো, আমি তোমাকে কোনোটা মিথ্যা বলি না, কী সত্যি জানতে চাও? আমাকে বলে যে মহিলাকে তুই আমাদের বাসায় নিয়ে গেলি ওই মহিলা কি? আমি বললাম ওই মহিলা আমার মা। বলে তোর মা? আমি বললাম হে এই মহিলা আমার মা। তোর মায়ের কোনো ছবি আছে তোর কাছে? আমি বললাম আছে। বলে এই ছবিটা নিয়ে তুই ওই হোটেলে যাবি, মানে হোটেলের নাম আমাকে বললো, ঢাকা শহরে একটা হোটেলের কথা বলেছি, এই হোটেলে যাবি এবং হোটেলের ম্যানেজারকে গিয়ে এই মহিলার ছবিটা দেখাবি এবং দেখানোর পরে ম্যানেজারকে জিজ্ঞেস করবি যে এই মহিলাটা কে। আমি তখন ওর মুখের দিকে তাকাই, বললাম এই মহিলাটা কে? বলে এই মহিলাটা একজন প্রস্টিটিউট।
এই মহিলাটা একটা খারাপ মহিলা যে কিনা নিজের দেহ বিক্রি করে টাকা ইনকাম করে। আমি বললাম মানি? বলে হ্যাঁ। তুই বিশ্বাস করস না? তুই যা। আমি বললাম তাহলে তুমি আমার সাথে চলো। ও বলেন আমি যাব না, আমি যাব না, তুই যা। আমি বললাম রোষা দেখো, আমি না সত্যিটা জানতে চাই যে কি হয়েছে, কেন তুমি এরকমটা করতেছো। রোষা তখন আমাকে বলে আমার মামা, আমাদের বাসায় যে মামা আছে, আমার ওই মামা ছিল তোর মায়ের ভালো একজন খরিদ্দার। আমার মামা ছিল তোর মায়ের ভালো একজন খরিদ্দার। আমার মামা চরিত্রহীনা লোক, আমি আগ থেকেই জানতাম উনি খারাপ চরিত্রের লোক। উনি তোর মায়ের কাছে অসংখ্যবার গেছে এবং তোর মায়ের সাথে ওনার খুব মধুর সম্পর্ক। তোর মায়ের সাথে ওনার ফোনে ছবি পর্যন্ত আছে এবং ছোট একটা ভিডিও আছে। আমি বললাম রোশদ তুমি কি পাগল হয়ে গেছো? ও বলে আমি পাগল হয়ে যাই নাই, তুই ভিডিও দেখবি? আমি বললাম না না, আমি আমার মায়ের খারাপ কোনো ভিডিও দেখতে চাই না। ও আমাকে বলে ছি, শেষ পর্যন্ত আমি একটা প্রস্টিটিউটের ছেলেরই বিয়ে করলাম, একটা খারাপ মহিলার ছেলের বিয়ে করলাম। আমি বললাম রোষা তুমি এরকমটা করো না, প্লিজ তুমি এরকমটা করো না। ও আমাকে বলে আমি আর যাই করি আমি তোর মতো ছেলের সাথে সংসার করব না। এই বলে তখন আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। আমি বলি রোষা প্লিজ তুমি দাঁড়াও। ও নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমি তখন এই ঘটনার পরে ওই রাতে আমি আবার বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে দেখি আম্মা বাসায়। পরে ওনাকে জিজ্ঞেস করতে আমি সাহস পাচ্ছিলাম না, কিভাবে জিজ্ঞেস করব। আমি শুধু ওনাকে বললাম যে তুমি ওই বাসা থেকে চলে আসলা কেন? তুমি ওই বাসা থেকে কেন চলে আসলা? মা নিচের দিকে তাকায় আছে। আমি বললাম কেন চলে আসলা বলো। মা বলে আমি বলতে পারবো না। আমি বলি কীভাবে বলবা? তুমি একটা খারাপ মহিলা, তুমি একটা খারাপ মহিলা দেখেই তো তুমি বলতে পারতেছো না। তুমি খারাপ কাজ করে আমার ডাক্তার বানাইলা, তুমি নিজের দেহ বিক্রি করলা, তুমি এত খারাপ, আমি তোমারে মা করে রাখতেছি, আমার লজ্জা লাগতেছে। উনি তখন আমার দিকে তাকায় বলে তুই আমারে মা বলে ডাকিস কেন? আমি তো তোর মা না, তোর মা তো মরে গেছে অনেক আগে। আমি বললাম হ্যাঁ মরে গেছে আমার মা, ঠিক আছে, আসলেই তুমি আমার মা না, আমার মা কখন এতটা খারাপ হতে পারে না। উনি তখন নিচের দিকে তাকায় কান্না করতে করতে আমাকে বলে আমি খারাপ হয়েছি বলেই তুই এখনও বেঁচে আছিস, তা না হলে তুই ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠতে পারতি না। তোর যেই রোগ হয়েছে, তোর যেটা হয়েছিল ক্লাস 8-এর বছরে তুই মারা যাইতি। আর আমি গার্মেন্টসে চাকরি করে যে 2 টাকা কামাতাম, ওই টাকা দিয়ে আমি তোকে বাঁচাইতে পারতাম না। আমি বললাম যাই হোক যেটাই হোক আমাকে মেরে ফেলতা, তুমি খারাপ কাজে কেন গেলা? তুমি খারাপ কাজ করে তুমি আমাকে মানুষ করলা, খারাপ কাজ করে আমাকে বড় বানাইলা, খারাপ কাজ করে আমার ডাক্তার বানাইলা। আমার ঘৃণা লাগতেছে। সেদিনে মনের সাথে প্রচুর রাগারাগি করি এবং রাগারাগি করে আমি বাসা থেকে চলে আসি। তো বাসা থেকে চলে এসে আমার যাদেরকে মা বাবা ডাকছিলাম ওনাদের বাসায় যাই। বাসায় গিয়ে আমি সারাটা রাত কান্না করি। সকালবেলা চেম্বারে যেতে পারি নাই, চেম্বারে যাই নাই। সকালবেলা আবার মানে মার জন্যই খারাপ লাগতেছে। আমি আবারও বাসায় গেছি। বাসায় যাওয়ার সময় অনেক বাজার সাজার করে গেছি। আমি বললাম বাজার সাজার করো, করো, খাওয়া দাওয়া করো। এবং এরপরে দুপুরের দিকে আমি চেম্বারে গেছি, মার সাথে ভালো হয়ে গেছি। দুপুরে চেম্বারে গিয়ে আমি তখন রোষারে কল দিছি এবং রোষারে কল দিয়া বলতেছি রোষা তুমি আমার সাথে এরকমটা করো না, তুমি আমার সন্তানের মা, এটা হতে পারে না। আমাকে বলে প্লিজ তুমি আর আমার সাথে কোনো কথা বইলো না, আমি এসব নিয়ে কথা বলতে চাই না, আমি অন্য কোথাও বিয়ে বসবো, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব, আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে আমি আর থাকবো না, জীবনও থাকবো না। আর যাই হোক কোনো একটা খারাপ মহিলা ছেলের সাথে তো আর জীবন কাটানো যায় না। আমি বললাম আমি খারাপ মহিলার ছেলে, আমি তোমার কথা মানলাম, কিন্তু আমার মা তো খারাপই করেছে আমাকে মানুষ করার জন্য। ও বলে ছি, লজ্জা করে নিয়ে কথা বলতে, তুমি আমার সাথে আর কথাই বললো না। এরকম করে প্রায় 1টা মাসের মতো কেটে যায়। আমি মায়ের কাছে যাই, মা আমারে বলে তুই আমার কাছে আইস না, তুই চলে যা, তুই তোর বউ নিয়ে থাক, সন্তান নিয়ে থাক, আমি যাই না। তখন আমার মায়ের কাছে আসি। এইভাবে একটা সময় আমার খুব খারাপ লাগতেছে রোষার জন্য, আমার সন্তানের জন্য। আমি আর নিতে পারতেছিলাম না। একদিন আমি রোষাদের বাসার সামনে করে ফোন দিলাম যে তুমি কি বাসায় নিচে আসবা, না আমি তোমাদের বাসায় আসবো। ও বলে তুমি যদি আমাদের বাসায় আসো আমার আব্বা আম্মা তোমাকে মেরেই ফেলবে, আমার আব্বা আম্মা তোমাকে আস্ত রাখবে না, তোমাকে মেরে ফেলবে, তুমি আমাদের বাসায় আইসো না। আমি বললাম দেখো প্লিজ এরকমটা আমার সাথে অ্যাটলিস্ট করো না, তুমি নিচে নেমে আসো। বলে ঠিক আছে, আমাদের বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বসো, আমি আসতেছি। আমি রেস্টুরেন্টে বসলাম, বললাম আমার মেয়েটাকে নিয়ে আসো, আমি আমার মেয়ের একটু দেখবো। পরে আমার মেয়েটা নিয়ে রেস্টুরেন্টে আসছে, আসার পর আমার বলতেছে যে কেন রাখছো? আমি বললাম রোষা আমার মেয়ের ছাড়া আমি থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট, আমি এগুলো সহ্য করতে পারি না। আমাকে তখন বলে তোমার 2টা পথ খোলা আছে, তুমি যদি 2টা পথে যাও তাহলে তোমাকে জাস্ট একটা সুযোগ দিতে পারি, তোমাকে আমি একটা সুযোগ দিব, যদি তুমি সুযোগটা কাজে লাগাও তাহলে সব কিছু ঠিক হবে। আমি বললাম কী সুযোগ? বলে তুমি আমার মেয়ের মাথায় হাত দিয়া, মানে তোমার মেয়ের মাথায় হাত দিয়া তুমি শপথ করে বলবা
তুমি ঠিক এই মুহূর্তের পর থেকে তুমি আর কখনো কোনো দিন ওই মহিলার সাথে কোনো যোগাযোগ রাখবে না, তোমার ওই কথিত মায়ের সাথে। যদি তুমি এটা আমার মেয়ের মাথায় হাত দিয়ে শপথ করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে যাব। কিন্তু জীবনে কোনো দিন ওই মহিলার চেহারাও দেখবে না, মহিলার সাথে কথাও বলবে না, ওই মহিলা তোমার জীবনে নাই। আমি বললাম এই মহিলা তো অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে আমাকে ডাক্তার বানিয়েছে, আজ এই মহিলার জন্য। ও বলে প্লিজ তাহলে তুমি ওই মহিলার কাছে যাও। পরে মানে আমার মেয়েটা তখন কান্না করতেছে, মানে কান্না করতেছে, তো মেয়েটারে ধরে রাখতে পারতেছে না, ও কান্না করতেছে আমার কোলে আসার জন্য। আমি আমার কোলে আসতে দেয় না। পরে আমি বললাম ঠিক আছে আমি ওয়াদা করবো, মেয়েটারে কোলে নিলাম, করে নিয়ে আমি আমার মেয়েটার মাথায় হাত দিয়ে ওয়াদা করলাম যে ঠিক আছে আমি ওর সাথে যোগাযোগ রাখবো না। মানে কীভাবে বলে ফেললাম এটা আমি নিজেও জানি না। এবং বলার পরও আমাকে বলে তাহলে তুমি একটা নতুন ভাষা ঠিক করো, যে ভাষায় তোমার মা জানবে না। আমার মোবাইলটাও এরই মধ্যে আমার মোবাইলটাও নিয়ে নিছে, মোবাইলটা নিয়ে নিল, সিম কার্ড নিয়ে নিল, এবং সেখানেও আমাকে বললো নতুন একটা মোবাইল আমাকেও দিল, দিয়ে ওই বাসায় আমাকে নিয়ে গেছে। যাদেরকে আমি বাবা মা ডাকছি ওই বাসায় গেছে, সেখানেও থাকে নাই। সেখানে 2 থেকে 3 দিনের মাঝে আরেকটা নতুন বাসা ভাড়া করে ধানমন্ডির ওইদিকে, এদিকে একটা নতুন বাসা করে ওই বাসাও আবার আমাকে নিয়ে ওই বাসায়ও উঠে। এবং ওঠার পরে ও আর মানে আমারে নতুন কোনো সিম দেয় না, এবং আমারে ও একজন মানে গোয়েন্দাগিরির মতো আমার পিছনে লোক লাগায় রাখছে এমনভাবে। আমি অফিসে গেলে ও আমার সাথে অফিসে যাইতো, আমি রুগী দেখতাম, ও বাইরে বসে থাকতো, আমার রুগী দেখা শেষ ও আমাকে নিয়ে আবার বাসায় আসতো। মানে একটা মেয়েকে যেভাবে, একটা কুমারী মেয়েকে যেভাবে তার বাবা মা পাহারা দিয়ে রাখে, এইভাবে আমাকে পাহারা দিয়ে রাখতেছে। তো এইভাবে প্রায় আপনার 5 থেকে 6 মাসের মতো কেটে গেল। মানে আমি আর আমার ওই মায়ের সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না, কোনো কথাবার্তা বলতে পারলাম না, উনি আছে কি নাই সেটাও আর আমি জানি না। এবং 5-6 মাস পরে আমার ভিতরে কেমন জানি মানে প্রচণ্ড রকমের খারাপ লাগা কাজ করে, মানে আমি নিতে পারি না। একদিন হলো কি চেম্বারে আমি খাওয়া দাওয়া কিন্তু অনেক কমাই দিয়েছি, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। একদিন চেম্বারে আমি মানে আমার মায়ের কথা সেদিন খুব মনে হয়েছে, আমি খুব কান্না করতেছি। মানে ওই দিন হলো কি আমি প্রেসক্রিপশন লিখতেছি, এমন সময় হঠাৎ করে না আমার মানে মনে হলো যে আমার শরীরের সমস্ত কিছু আমি বুঝতে পারতাম, আমি ডাক্তার ছিলাম, আমি একটা মানে হার্ট অ্যাটাকের মতো হয়ে যায়, মানে হার্ট অ্যাটাক করে বসি। এবং এখানে আমি চেয়ার থেকে ঢুলে পড়ে যাই, এবং আমার যেই অ্যাসিস্ট্যান্ট ছিল ও ধরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি চিকিৎসা করি। এবং চিকিৎসা হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে আমার একটা প্রবলেম দেখা দেয়। প্রথমত প্রবলেমটা হচ্ছে এরকম, আমি কোনো কিছু লিখতে পারি না। ধরেন আমি প্রেসক্রিপশন লিখতেছি, তো আমার হাত এরকম করে করে কাঁপে, মানে লিখতে পারি না। এবং এই কাঁপুনিটা বাড়তে একটা পর্যায়ে এখন এরকম অবস্থা হয়েছে যে আমার 2 হাত এরকম করে 24 ঘন্টা কাঁপতে থাকে। আমি আপনাকে একটা ভিডিও পাঠাইছি, আপনি আমার ভিডিওটা দেখেন, যে মানে 24 ঘন্টা আমি ঘুমিয়ে আছি, তখন আমার হাতগুলো এভাবে কাঁপে। তো আমি বুঝতে পারি না, আমি যে ডাক্তার ছিলাম, এবং আমার বউ আমাকে সিঙ্গাপুরে পর্যন্ত নিয়ে যায়, ওখানেও বড় মাপের ডাক্তার দেখায়, অনেক ডাক্তারদের সাথে আলোচনা করে, বোর্ড মিটিং করে, কিন্তু আমার এই সমস্যাটা কেন হয় এটা আমি বুঝতে পারি না। দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো আমি ওই মায়ের সাথে যোগাযোগ করি নাই। 1.5 বছর পরে যেটা হলো সেটা হচ্ছে আমার এই সমস্যাগুলোর কারণে, এই যে আমার হাত কাঁপনের কারণে আমি আমার বউর সাথে ঠিকমতো থাকতে পারি না। ও তখন নিজেই চেম্বার করে, নিজেই রুগী দেখে, ও তখন আর আমার সাথে থাকে না। এবং একটা পর্যায়ে এই 1.5 বছরের মাথায় ও তখন আমাকে ডিভোর্স করে দেয়। ও তখন ডিভোর্স করে বলে আমাকে ডিভোর্স করে যে দেখো তোমার এখন যে সমস্যাটা, এটা তো ভালো হচ্ছে না, এবং এটা ভালো হওয়ার কোনো ইয়েও নাই। আমার কাছে মনে হয় যে তোমার সাথে আমি সারা জীবন স্টে করতে পারবো না, এবং তোমার সাথে ও আসলে আমার সাথে থাকতে পারতো না, যে আমার সাথে কেউ থাকতে পারতো না, কারণ হাতগুলি এরকম করে কাঁপতে থাকে। এরকম কাঁপুনি দিলে তো কেউ থাকে না। 1.5 বছর পরে ও আমাকে ডিভোর্স করে দেয়, এবং আমি বলি যে তুমি ডিভোর্স করে দাও, কারণ ওর সাথে থাকতে পারবো না। মেয়েটাকে নিয়েও চলে যায়। এবং এরপরে আমি আমার মায়ের ওই খবর নেওয়ার জন্য যাই। 1.5 বছর পরে আমি জানতে পারি আমার মা বহু আগে এখান থেকে চলে গেছে। আমি এরপরে আমার ওই যে মানে ফারুল আন্টির যে ছেলে ছিল ফারভেজ, আমি ফারভেজের সাথে যোগাযোগ করি। ফারভেজ তখন অস্ট্রেলিয়াতে থাকে, ওইখানে একজন মানে জব করে, ভালো অবস্থানে আছে। ফারভেজের সাথে যোগাযোগ করলাম যে ওর মাকে ওইখানে নিয়ে গেছে কিনা। ও বলে না, ওর মার সাথে কোনো যোগাযোগ রাখে নাই, ওর বাবা ওর মার সাথে কোনো যোগাযোগ রাখতে দেয় নাই। পরে আমি বললাম ফারভেজ এই ঘটনা সব কিছু বলছি, কিন্তু ও কোনো অনুতপ্ত হয়নি। ও আমাকে বললো আমি তো আর এসব বিষয় নিয়ে কথা বলি না। মানে ও জানি, মানে আমার কাছে যেটা মনে হয় যে ফারভেজ সম্ভবত কোনো নেশার জগতে ঢুকে গেছে, মানে ওর কারো প্রতি কোনো মায়া নাই, কিছু নাই। পরে আমি অনেক খুঁজেছি, দেশের বাইরে বিভিন্ন জায়গায় ওনাকে খুঁজেছি। আজকে প্রায় বহু বছর হয়ে গেছে ওনাকে আমি হারাইছি। উনি বেঁচে আছে কি মরে গেছেন আমি জানি না। তো আমি এখন যাদেরকে বাবা মা ডেকেছি, মানে যাদেরকে আমি বাবা মা ডাকছি, ওনাদের সাথে আমি আছি, ওনাদের সন্তানের মতো করেই আছি। আমি এখনও রুগী দেখি, আমি মেডিকেলে বসি, কিন্তু আমি কোনো প্রেসক্রিপশন লিখতে পারি না। আমার
এই প্রেসক্রিপশন লেখার জন্য একটা ছেলে রেখেছি। ওষুধের নামগুলো, রিপোর্টগুলো ও লেখে, আমি শুধু বলে দিই, যে মুখে বলি, ও লেখে। এরকমভাবে আমি রুগী দেখি, বাট আমি লিখতে পারি না। এখন আমার হাত এরকম করে কাঁপে। তো যেই 2 বাবা মা রোসা আমাকে দিয়েছে, ওই বাবা মায়ের সাথে আমি এখনও আছি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আমার এটা ভালো হয়নি। আমি জানি না এটা কোন অভিশাপে আমারটা এরকম হয়েছে। আমি খুব বিপদে পড়ে গেছি ভাই। তো আমি শেষ কয়েকদিন ধরে আমার এক রুগীর মাধ্যমে, মানে আমার এক রুগী আপনার গল্প শুনতো, আমার এক রুগীর মাধ্যমে আমি আপনার এই অনুষ্ঠানগুলো পাই। ওই রুগীটা আপনার গল্পগুলো শুনতো এবং আমি বললাম যে আপনি কী করেন। ওনার ওই স্টোরি নিতে গিয়ে আমি জানতে পারিনি সবসময় আপনার গল্প শুনে। তো কী গল্প শুনে একদিন দেখলাম, দেখার পরে ওখান থেকে আমি নিজেও একদিন বাসায় এসে গল্প শুনলাম, ভালো লাগলো। সে জায়গা থেকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আপনাকে জানালাম। আমি যেটা আমার মায়ের সাথে করেছি, এটা আমি জানি অন্যায় করেছি, এরকম অন্যায় হতে পারে না। কিন্তু আমি ভেবেছিলাম আমার বউ হয়তো একটা সময় ঠিক হবে, আমার সন্তান একটা সময় ঠিক হবে, এবং এরপরে আস্তে আস্তে আমি তো বিপদে পড়ে আমার এই ওয়াদাটা করেছি, কিন্তু ওয়াদাটা আমি মন থেকে করি নাই। আমি আগেবার আমার মায়ের কাছে যাইতাম, কিন্তু আমার উচিত ছিল গোপনে হলেও মায়ের সাথে যোগাযোগ করা। আর মায়ের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, যোগাযোগ করার সুযোগ আমি পাই নাই। আমি তো বলেছি যে আমি চেম্বারে যাইতাম, ও আমার সাথে সাথে যাইতো। আমি চেম্বারের ভিতরে ঢুকতাম, ও বাইরে দাঁড়ায় থাকতো। বাথরুমে পর্যন্ত গেলে বাথরুমের সামনে দাঁড়ায় থাকছে, আমি কার সাথে কথা বলি কিনা। আমাকে মোবাইল নিয়ে বাথরুমে যেতে দিত না। এমনভাবে আমাকে গার্ড দিত, এমনভাবে আমাকে পাহারা দিত যে আমি আসলে চাইলেও কোনো কিছু করতে পারতাম না। আজ আমার জীবনে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, আমি গভীর রাতে বাসার ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে আমি আমার দিনগুলো কাটাই। আগের মতো রুগী দেখি না। যে বাড়িতে আছে আমি আসি, ওই যে বাবা মা আছে, তারা অলরেডি তাদের ওই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। তাদেরকে আমি বাবা মা ডেকেছি, তারা আমাকে সন্তান ডেকেছে, এবং তারা বলেছে মৃত্যুর পর যাতে তাদের খবরে গেছে আমি চাই। ওই বাড়িটাও এখন আমার, সব কিছুই আমার, আমি সব কিছুই পেয়েছি, কিন্তু আমার মাকে আমি হারিয়েছি। এবং রোসার উন্নতির বিয়ে হয়েছে। আমার মেয়েটা আমার কাছে মাঝে মাঝে আসে, আমার সাথে থাকে, আবার ওর মায়ের কাছেও যায়। এভাবেই মেয়েটা আছে। আবার ওর যে নতুন বাবা আছে ওনার কাছেও যায়। কিন্তু আমি আমার মেয়েটা আমাকে অনেক টেক কেয়ার করে, অনেক আদর করে। আমার এই অবস্থার মধ্যে যদি আমার সাথে কেউ রাতে ঘুমায়, আমার মেয়েটা আমার সাথে ঘুমায়। আমি একজন বড় ফকিরের সন্ধান পেয়েছিলাম চট্টগ্রামের ওইদিকে। আমি ফকিরের কাছে গিয়েছিলাম, এবং যাওয়ার পরে তিনি অনেক বড় মাপের একজন ফকির। তিনি আমাকে দেখে বললো যে এটা আমার একটা অভিশাপ। আর এই অভিশাপ কখনো ভালো হবে না। অভিশাপ তো জীবন নিয়ে বেশি দিন থাকতে চাই না। আমার মতো এরকম কেউ যেন অভিশাপ কামাই না করে, এই জন্য আমার গল্পটা আপনাকে বলা। আপন সাহেব, আমি ঢাকাতে থাকি, আমার পুরো ঠিকানা আপনাকে দিলাম। যদি আসেন কোনদিন আমার সাথে দেখা করে যেতে পারবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে ডাক্তার লাবিবের জীবনের গল্পটা আমাকে শোনার জন্য। গল্পটা আসলেই খুব দুঃখজনক ছিল। আমি যখন গল্পটা প্রথমে পড়ি, ওনার ইমেলটা পড়ে আমি অনেক কান্না করেছি। আমার খুব খারাপ লেগেছে। এবং ডাক্তার লাবিব সাহেব সে নিজেই তার অপরাধ স্বীকার করেছে, সে অন্যায় করেছে, এবং এত বড় অন্যায় সে করেছে যেটা আসলে বলার মতো না। আমার খুব খারাপ লাগতেছে। আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। যারা এই গল্পটা শুনেছেন তারা অন্তত একটু সতর্ক হন, কারণ লাবিবের মা চলে যাওয়াই কিন্তু লাবিবের এই দিনটা দেখতে হয়েছে। লাবিব সাহেবকে, উনিও লাবিব করে ওনাকে বলি, আপনি আমাকে মাফ করবেন, আপনি আমার গল্প শুনেন। উনি অনেক সিনিয়র একজন মানুষ, আমার বয়স অনেক সিনিয়র। তো তারপরও গল্পের খাতিরে ওনার নাম ধরে বলি যে লাবিব সাহেব অনেক অন্যায় করেছে, এবং যেটার আসলে একমাত্র তাকে রক্ষা করতে পারে আল্লাহ। ওই আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়েন। উনি তাহাজ্জুদ পড়ে, কান্নাকারি করে, এবং এখনও উনি ওনার মাকে খুঁজে বেড়ায়। কোথাও যদি ওনার মাকে পায়, উনি ওনার মায়ের সাথে বাকি জীবনটা কাটাতে চায়। এরকম ঘটনা আর কারো জীবনে না ঘটুক, এই প্রত্যাশা আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।